শুভেচ্ছা সবাইকে আরটিভির বিশেষ আলোচনা টেলিটক 3G কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, হাজারো আনন্দ বেদনা, আশা নিরাশা, বিপুল প্রত্যাশা আর প্রাপ্তি অপ্রাপ্তিতে আমরা পার করেছি স্বাধীনতার 4 দশকেরও বেশি সময়। বেশ কিছু প্রত্যাশা ও সম্ভাবনার আকাঙ্ক্ষা নিয়ে 71-এ আমরা স্বাধীন করেছি বাংলাদেশ। ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে সব নাগরিকের সমান সুযোগ ও মর্যাদা ভোগের অধিকার, শোষণমুক্ত রাষ্ট্র, শ্রেণী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ কাঠামো, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার, দুর্নীতি ও দখলমুক্ত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের প্রতিশ্রুতি ছিল আমাদের চেতনায়। কিন্তু তার কতটুকু পেয়েছি আমরা? আমাদের আকাঙ্ক্ষা ছিল স্বাধীন বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ক্রিয়াশীল থাকবে, সর্বস্তরের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন থাকবে। তা কতটুকু হয়েছে? রাজনৈতিক সংঘাত ও বিভাজন মুক্ত সার্বজনীন যে বাংলাদেশে আমরা চেয়েছি তা কতটুকু পেয়েছি? দর্শক, এই প্রশ্নগুলোকে সামনে রেখেই প্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করব আমাদের আজকের কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আলোচনায় আমাদের সাথে আছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, আছেন মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সার, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক HN রাশেক রহমান, রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আছেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শামা ওবায়দ এবং গণযোগাযোগ বিশেষজ্ঞ সৈয়দ আতনুর হাসান। দর্শক, চাইলে আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, করতে পারেন প্রশ্ন। এর জন্য আমাদের ফোন করুন টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই শামা ওবায়দ, 43 বছর বয়সে স্বাধীন বাংলাদেশে আপনি কি প্রত্যাশা করেছিলেন, কিভাবে দেখছেন এবং আপনার প্রত্যাশা কতটুকু পূর্ণ হয়েছে? আমাদের আজকের আলোচনা এবং আমাদের কিন্তু এই অনুষ্ঠানের নামকরণই কেমন বাংলাদেশ চাই, সেটাকে বিবেচনায় রেখেই আপনার তার কথাগুলো বলবেন। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে আমি শুরুতেই আসলে স্মরণ করতে চাই, আজকে সকালে একটি দুঃসংবাদ নিয়ে আমাদের ঘুম ভেঙেছে যে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর পিয়াস করিম উনি ইন্তেকাল করেছেন। ওনারকে আমরা স্মরণ করছি, ওনার পরিবারকে স্মরণ করছি। ঈদের একদিন পরেই আমরা মনে হয় ঈদের একদিন পরেই হবে যে আমরা ভাষা মতিন সাহেবকেও আমরা হারিয়েছি, তো আমি ওনাকেও স্মরণ করছি। তো আসলে ব্যাপার হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের 43 বছর পরে আমাদের মুক্তিযুদ্ধটা যে কারণে হয়েছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধটা যে কারণে হয়েছিল এবং এই যে চেতনাটা ছিল যে আপনি আপনার বক্তব্যের মধ্যে যেটা ছিল যে মৌলিক গণতান্ত্রিক অধিকার এবং শোষণমুক্ত সমাজ, এই কোনোটাই কিন্তু আসলে আমরা কতটুকু পেয়েছি এটা আসলে হিসাব নিকাশ করার প্রয়োজন আছে। যেমন আজকে আমি এখানে আসার আগে আমি শুনে আসলাম যে ডক্টর পিয়াস করিম সাহেবকে ওনার পরিবার থেকে বলা হয়েছে এবং আজকে সকালে ওনার যারা কন্টেম্পোরারি আছেন, স্বাধীন মালিক সাহেব, আসিফ নজরুল সাহেব, ওনারা সকালে মনে হয় হসপিটালে গিয়েছিলেন এবং ওনারা বলেছেন যে ওনারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার পরিবারের সদস্যরা বিদেশ থেকে ফেরত আসলে আগামী বুধবারে শহীদ মিনারে রাখা হবে, সকল জনতার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। আজকে আমি জানি না টিভিতে এটা দেখাচ্ছে নাকি, আমি কিছুক্ষণ আগে শুনে আসলাম যে এটা নাকি রাখতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিদ্ধান্ত তারা দিয়েছে এবং ছাত্র সংগ্রামের পরিষদের কিছু নেতৃবৃন্দরা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের সাথে দেখা করতে এবং ওনারা সিদ্ধান্ত নাকি নিয়েছেন এবং এটা পরবর্তী কিভাবে জানি না, আমি টিভিতে দেখাচ্ছি আমি জানি না। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার নেই। আজকে আমরা যেই ওনার এবং এই কারণটা তারা দেখিয়েছে যে ডক্টর পিয়াস করিম সাহেবের উনি নিজে তো রাজাকার ছিলেন না, সেটা ওনারা বলেন নাই, কিন্তু ওনার পরিবারের লোকজন নাকি পিস কমিটির সদস্য ছিল। আমি সেই বিতর্কে যাব না, কারণ আমি জানি না। আমি একজনকে বলে দিলেই আমি যদি বলি যে আপনার বাবা বা আপনার চাচা বা আপনার মামা পিস কমিটির সদস্য ছিলেন, এটা আপনি হয়ে যাবে না, এটা সত্য হয়ে যাবে না, এটার জন্য তথ্য প্রমাণের প্রয়োজন আছে। কিন্তু সেটা যদি হয়েও থাকে এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনকার সময়,
উনি কি বলতেন যে ডক্টর পিয়াস করিমের ডেড বডি, ওনার লাশ শহীদ মিনারে রাখা যাবে না? সুতরাং এটি একটি মানে যেহেতু এই ঘটনাটি আমি এই আধা ঘন্টা আগে শুনে এসেছি, এটা আমার বলতেই হলো, কারণ এখান থেকেই কিন্তু আজকে আমাদের কি প্রাপ্তি, আমাদের একটা লাশ নিয়েও যে রাজনীতি হয় সেটার একটা উদাহরণ। আর তারপরে কেমন বাংলাদেশ চাই, আমি একটু আগে যোগ করে বলছিলাম যে কেমন বাংলাদেশ চাই, অ্যাকচুয়ালি 7 দিন আগে যেটা চেয়েছি আজকে চাওয়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ দেখছি যে দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আজকে 7 দিন আগে চেয়েছিলাম যে ভাই আমার ফ্যামিলি, আমার পরিবারের সবাই সহি সালামতে থাকুক, গুম না হোক, খুন না হোক, এগুলো হচ্ছে আমাদের চাওয়াটা ছিল। কিন্তু এখন আজকের দিনে, আজকের এই রাত্রেবেলা আজকে আমার চাওয়াটা হচ্ছে যে আজকে আমি একটা টক শোতে আসছি, আগামীকালকে যেন শুনতে না হয় অন্য কোনো আমাদের মন্ত্রিসভার কোনো মন্ত্রী টক মারানি বা এই ধরনের কথা শব্দ বলবেন, এই কথাটা যেন শুনতে না হয়। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা একজন লতিফ সিদ্দিকের মতো লোকজন যারা এই ধরনের কথা উচ্চারণ করবেন, যারা হচ্ছে সেরকম মন্ত্রী আমরা চাই না, সেই বাংলাদেশ চাই। আমরা একজন বদির মতো এমপি চাই না যে আবার কিং হয়ে যাবে, সেরকম বাংলাদেশ আমরা চাই না। এবং একজন তারও আগে এর মহসিন আলী সাহেব, এই আরেক উদাহরণ, আরেক মন্ত্রী যে এত কথা বললেন তারপরেও উনি মন্ত্রিসভায় আছেন। আমি একটা কথা বলতে চাই যে এই ধরনের মন্ত্রীরা যারা হবে না যেই দেশে, সেই বাংলাদেশ আজকের রাতে আমি চাই। কালকে হয়তো আরেকটা ঘটনা ঘটবে, তখন হয়তো আমার চাওয়াটা বা আমাদের চাওয়াটা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই অবস্থায় আমরা আছি। আরেকটি কথা আমি বলতে চাই, যেহেতু এই ঘটনাগুলো খুবই রিসেন্টলি ঘটেছে, সেটা হচ্ছে যে খুবই রিসেন্টলি লতিফ সিদ্দিকী সাহেব যে কমেন্টটা করেছেন আমেরিকায় বসে, এবং আমাদের পবিত্র হজ নিয়ে এবং আমাদের নবীকে নিয়ে যে কমেন্ট করেছেন, এবং আমাদের এবং এই পুরাই ভিডিওটাই তো ইউটিউবে আছে এবং ইন্টারনেটে আছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয়কে নিয়ে উনি কথা বলেছেন, যেগুলো আমরা ইউটিউবে শুনেছি, যেটা দেখেছি। এবং এইটার পরিপ্রেক্ষিতে আজকে ওনাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা হয়েছে, ওনার গতকালকে ওনার প্রেসিডিয়াম থেকে ওনাকে সরানো হয়েছে, এবং খুব সম্ভবত এখন পর্যন্ত উনি প্রাথমিক সদস্য পদোন্নয়ন আছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে গ্যাজেট যেটা প্রকাশ করা হয়েছে সেটা আমি দেখিনি, ওখানে কি কারণে ওনাকে বহিষ্কার করা হয়েছে বা মন্ত্রী থেকে সরানো হয়েছে সেটা আছে নাকি আমি জানি না। আমরা প্রশ্নগুলির উত্তর খুঁজবো। রাশিক ভাই, আমরা এমন একটি দেশ চেয়েছি যেখানে প্রকৃত গণতন্ত্র ক্রিয়াশীল থাকবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, এবং আমাদের যে সাফল্যের জায়গা আছে, অনেক সাফল্য আমরা পেয়েছি, এই জায়গাগুলোতে আমাদের অর্জন কতটুকু সন্তোষজনক বলে আপনি মনে করেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে খুব ইতিবাচক এবং আমি ধনাত্মক চিন্তা ভাবনা করায় বিশ্বাস করি, এবং সত্যিকার অর্থে 43 বছর আগে যে 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে আমরা বাংলাদেশ নামক এই দেশটি পেয়েছি, সেই দেশের সেই যুদ্ধকালীন সময়টা আমি দেখিনি, এটা ঠিক। তবে আমি এই নতুন প্রজন্মের একজন হিসেবে বলতে পারি এটা, যে 80-র দশকে আমার হৃদয়ে বা মনে যে নৈরাশ্য বা হতাশা দেখা দিয়েছিল, আজ কিন্তু সেটা আর বিরাজমান না। এই কারণে যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তার নেতৃত্বে সত্যিকার অর্থে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে একটা লঞ্চ প্যাডে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের ভৌত অবকাঠামো বা যেই ধরনের আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা দরকার তা তিনি করছেন। আইনের শাসন, সত্যিকার গণতন্ত্রের স্ফুরণ, যে কথাগুলো আপনি তুলে ধরেছেন, দেখুন পৃথিবীতে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম, আমাদের পথ চলা, এটা হাজারো বছর প্রাচীন গ্রিক সভ্যতা থেকে শুরু হয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন আকার প্রকার প্রকৃতি নিয়েছে। বাংলাদেশে বাঙালি জাতির যে 1000 বছরের পরাধীনতা ইতিহাস, অনেকে নাও মানতে পারেন, কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে দেখি। আমি মনে করি যে বাঙালি জাতির এই হাজারো বছরের যে প্রাচীন ইতিহাস, আমরা বাঙাল প্রাকৃত ভাষায় কথা বলতাম, সেই বাস্তবতায় কিন্তু বিদেশি শক্তি ছাড়া অন্য কোনো শক্তি দ্বারা কিন্তু আমরা কখনো শাসিত হইনি। এবং আমি প্রায় বিভিন্ন স্কুল কলেজে একটু হাস্যরস করে একটা কথা বলি, আমি আশা করি আপনারা কেউ কিছু মনে করবেন না, যে বাঙালির বাংলাদেশের ইতিহাসে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি একজন নায়ক। কিভাবে নায়ক? তিনি 18 জন অশ্বারোহী নিয়ে বঙ্গদেশ দখল করেছিলেন। যদি তিনি সত্যিকার অর্থে নিজেকে বাঙালি মনে করতেন বা বাঙালি যদি হতে চেতেন, এই টার্কম্যান তুরস্কের মানুষ, তাহলে আজ বাংলাদেশের প্রতি ঘরে ঘরে গরু ছাগলের পরিবর্তে ঘোড়া থাকতো। শুধু তাই না,
আপনি আমি ছোটবেলাতে ঘোড়া চালাতে পারতাম, সমরবিদ হতাম, তলোয়ার থাকতো, এটা আমাদের আচার সংস্কার সাংস্কৃতিক চর্চার একটা অংশ হয়ে যেত বটে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে হাজার বছরের বিদেশি শাসনের ব্যত্যয় ঘটানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বাঙালিকে বিশ্বাস করালেন যে আমরা নিজেদেরকে নিজেরা শাসন করতে পারি। সেই বাস্তবতা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি এই কথাটা যাওয়ার আগে আমি শামা ওয়ায়েদকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সম্মানটা দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথেষ্ট সম্মানের সাথে অ্যাড্রেস করেছেন। এবং আমি তাকে এটাও ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের আগামী দিনের নতুন প্রজন্মের ভবিষ্যৎ সজীবদের জয়কে তিনি সঠিকভাবে সঠিক সম্মানের সাথে অ্যাড্রেস করেছেন। করে আমি বলতে চাই যে 1975 সালের 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রের যে চর্চা, গণতন্ত্র, ডেমোক্রেসি মে কাম ইন মেনি ফর্মস, ইন মেনি ওয়েজ, বাট এই যে পথটাকে সত্যিকার অর্থে রহিত করা হয়েছিল। এবং আপনি পর্যালোচনা করে দেখবেন যে এই বঙ্গদেশের, এই বাংলাদেশের 43 বছরের সিংহভাগ কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো সামরিক জান্তা বা কোনো না কোনো সামরিক শাসক বা স্বৈরশাসক প্রাধান্য পেয়েছে রাজনৈতিকভাবে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি এবং জননেত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে আজকে অনেকে অনেক বিতর্ক তোলার চেষ্টা করেন, কিন্তু ভোট দেওয়া, ভোট না দেওয়া, ভোট দিতে যাওয়া অথবা কোনো নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা, এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। অর্থাৎ আপনি আমাকে আহ্বান জানাতেই পারেন আপনার এই কেমন চাই বাংলাদেশে এসে কথা বলার জন্য। আমি আসবো কি আসবো না, আমার বক্তব্য আমি আপনার সামনে পেশ করবো কি করব না, বাংলাদেশের জনগণ দেখবেন কি দেখবেন না, আমি বাংলাদেশের জনগণকে আস্থায় নিব কি নিব না, সেটা আমার সিদ্ধান্ত। আর আমি একটু যদি কিছু মনে না করেন, আমি পিয়াস করিম সাহেবের ব্যাপারে একটা কথা বলি। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সত্যিকার অর্থে দুঃখিত তিনি মৃত্যুবরণ করেছেন। উনি নিশ্চয়ই একজন ইন্টেলেকচুয়ালি এক্সট্রিমলি কেপেবল পার্সন ছিলেন এবং অবশ্যই একজন সম্মানী লোককে সম্মান দিতে হবে, এই বিষয়ে কোনো বিতর্ক নেই। তবে শহীদ মিনার 1952 সালে আমাদের আত্মত্যাগ, আমাদের বলিদান, রক্তের বন্যা বয়ে যাওয়ার মধ্যে দিয়েই তো এর ফসল। এখন 1952 সালের যে ভাষা আন্দোলন, সেটা কি শুধু ভাষা আন্দোলন ছিল? সেটা ছিল ফ্রিডম অফ স্পিচ। আমি আমার মুক্ত মত, আমার মুক্ত চিন্তা প্রকাশ ঘটাতে পারবো, সেটার আন্দোলন ছিল ব্যাপকভাবে চিন্তা করলে। আমি সত্যিকার অর্থে জানি না যে শহীদ মিনারে একটা মরদেহ নিয়ে যেতে হলে কি করতে হয়, এটার ফর্মালিটি বা আনুষ্ঠানিকতা কি। যদি আইনত এটা করা সম্ভব হয়, করা উচিত। তবে এটাও ঠিক যে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে কার মরদেহটি স্মৃতিসৌধে যাবে, কার মরদেহটি শহীদ মিনারে যাবে। না, আমি আওয়ামী লীগ যায় শহীদ মিনারে। না, কথাটা শেষ করি। পিয়াস করিম সাহেবের একটি মাত্র প্রবলেম ছিল যে উনি সরকারের ক্রিটিসিজম করেছেন, এটা তো যদি সেই কারণে রাজাকার হয়ে যায়, দ্যাট ইজ এটাকে আমরা বলি হিয়ারসে। প্লিজ কন্টিনিউ। কারণ এটা আমি টেলিভিশনেও দেখিনি, পত্রিকাও এখনো পড়িনি। সুতরাং আপনি বলেছেন উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সেটার উপর ভিত্তি করে বললাম। আমি কিন্তু প্রথমেই বলেছি দেওয়ার সুযোগ থাকলে দেওয়া উচিত, এই বিষয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু কথা হচ্ছে যে আমি আশিক রহমান আজ আল্লাহ চান আমি মৃত্যুবরণ করি, আমার বাবা মা, পরিবার, আমার মিঠাপুকুরের মানুষ, আমার রংপুরের মানুষ, তারা আমাকে অসম্ভব ভালোবাসেন, আমি তাদেরই সন্তান। তারা চাইতেই পারেন যে আমার শহীদ মিনারে একটা জায়গা হবে। সেটা হবে কি হবে না, সেটা সরকারি নিয়ম কানুন, আমার স্ট্যাচার, আমি কোথায় পৌঁছেছি, আমার কি এন্টাইটেলমেন্ট আছে, সবকিছু বিচার করেই করতে হবে। কারণ আমার জন্য তো শহীদ মিনার খুব বড় একটা ব্যাপার, ছোট কোনো ঘটনা আসলে না। জি, জনাব রাশিকুর রহমান, আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই। জনাব পার্থ, অর্থনৈতিক বৈষম্য সহনীয় পর্যায়ে থাকবে, অপরাধ দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, এরকম বাংলাদেশই আমরা চেয়েছি এবং এরকম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি। সেই জায়গাটায় আমরা কতটুকু সাফল্য পেয়েছি কিংবা আমাদের আশা কতটুকু পূর্ণ হয়েছে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি পিয়াস ভাইয়ের বিধে আক্তার মাগফিরাত কামনা করি। একসাথে অনেক টকশো করেছি, খুব সিনিয়র ফ্রেন্ড ছিল, আমার খুব কাছের মানুষ ছিল। আমি আজকে পলিটিক্যাল আর্গুমেন্টে যাব না, বাট হয়তো কিছু চলে আসবে, যেহেতু এখানে সুমি আপা আছে, আপন ভাই আছে, ডিফারেন্ট সেগমেন্টের মানুষ আছে। আমি একটু আত্মসমালোচনা দিয়ে কি হতে পারতো সেটা নিয়ে কথা বলি। তারপরও রাশিক ভাই কিছু কথা উঠিয়েছেন, 75 সালের কথা উঠিয়েছেন, গণতন্ত্র হত্যা। অফকোর্স 75-এর 15ই আগস্ট এই দেশে একটা নির্মম ঘটনা, এই ব্যাপারে কোনো সত্য না। তবে গণতন্ত্র হত্যা করা কিন্তু এর আগে থেকেই, বাকশাল থেকে স্টার্ট হয়েছিল। ওইটাই না, ওইটা 75-এর 15ই আগস্ট থেকেই গণতন্ত্র হত্যা হয়। এর আগেও, কারণ গণতন্ত্র কোনো কিতাবে থাকে না, মাইন্ডসেটে থাকে। আপনার চিন্তা চেতনা
ধ্যান ধারণায় গণতন্ত্র থাকে, যে আপনি কিভাবে আত্মসংযম, আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এগুলি সহ্য করার ক্ষমতা আপনার আছে। আপনি একটা কথা মাঝখানে বলেছিলেন যে সোনার বাংলাদেশ। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি আসলে নর্মাল বাংলাদেশ চাই। কারণ সোনার কথাটা অনেকটা রিটরিক, অনেকটা ইমোশন দেয়া। আমি চিন্তা করি যে একটা নর্মাল বাংলাদেশ আগে আমি চাই, যেখানে একটা আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, গণতন্ত্র থাকবে এবং মানুষ ভালো থাকবে। অফকোর্স আপনি বললেন আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, অফকোর্স আছে, আমাদের জিডিপি গ্রোথ আছে, আমাদের সবকিছু এগিয়ে যাচ্ছে। ভাই যেটা বললেন 80-র দশকে যে অবস্থান ছিল তার চেয়ে এটা তো গ্র্যাজুয়াল প্রসেস, প্রত্যেক সরকারি কন্ট্রিবিউশন আছে। বাট উইদাউট মোরাল ভ্যালুজ যে কোনো অ্যাচিভমেন্ট ইজ লাইক এ রিচ ম্যান হ্যাভিং ক্যান্সার, ইউ উইল নট সার্ভাইভ। যে আপনি যত ইমপ্রুভ করেন, আপনি যদি মোরাল ভ্যালুসকে না নিয়ে আসতে পারেন, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন যদি না করতে পারেন এবং এটাকে যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ বা ডেভেলপ না করতে পারেন, আপনি কিন্তু বাংলাদেশ গন্তব্যস্থানে পৌঁছাবে না। জন্য আমি আসলে প্রশ্ন করতে চাই, কেমন বাংলাদেশ চাই না, কেমন বাংলাদেশ হতে পারত, সেটাই সবচেয়ে বড় কথা। এখন দেখুন, এই প্রশ্নটা অনেক বড় ব্যাপার। রাজনীতিবিদদের গালি দেওয়া মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড, বাড়িতে ঝগড়া, ড্রাইভারের সাথে ঝগড়া, রাস্তায় ঝগড়া, সব ঝগড়া এসে রাজনীতিবিদদের উপর পড়ে। কিন্তু আমি সামাজিক অবক্ষয়ের কথা বলছি, যে আমাদের সমাজের মধ্যেই কিন্তু বৈষম্যটা অনেক বেড়ে গিয়েছে। আপনি দেখুন সমাজের মধ্যে, এর আগে তো আমরা একটা ক্লাসিফিকেশন করেই ফেলেছি, আস্তিক, নাস্তিক, যুদ্ধাপরাধী, রাজাকার। তো সমাজের মধ্যেও কিন্তু এই সুশীল সমাজের সাথে আমাদের সাথে গ্রামের মানুষের, আবার মাঝখানে অনেকগুলি সেগমেন্ট এমন ভাবে চলে এসেছে এবং আমরা একজন আরেকজনকে কোনোভাবেও সহ্য করতে পারি না। যদি পিয়াস করিম সাহেবের এই কথাটা সত্য হয়ে থাকে, তাহলে দেখুন কাউকে সম্মান দিলে কিন্তু সম্মান কমে না। আমার মনে হয় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর বা স্বাধীন হবার পর নেশন বিল্ডিং প্রোগ্রামটা বাংলাদেশে হয়নি, যে কারণেই হয়নি বা এরপরও আমরা এমন কোনো লিডার পাইনি বা এমন কোনো লিডার ইনাফ টাইম পাইনি। আমি বলবো সেটা, আমি কোনো লিডারকে খাটো করে করার মতো ধৃষ্টতা আমার নেই, হয়তো সময় পাইনি, আমি এইভাবে রিফ্রেশ করে বলবো। কিন্তু বাংলাদেশের জাতি গঠন প্রক্রিয়াটা হয়নি এবং জাতিটা অনেকভাবে বিভক্ত হয়ে গিয়েছে এবং কোনোভাবেই আমরা একজন আরেকজনকে সহ্য করি। আমরা বলি আমরা ডেমোক্রেটিক, কিন্তু আমরা সমালোচনা সহ্য করতে পারি না। আমরা খুব তাড়াতাড়ি জাজমেন্ট নিয়ে আসি, আল জাজ ইউ। আপনি যদি বিদেশে যান, আপনার পাশে একটা ছেলে বসে থাকবে যার হয়তো চুল ডিফারেন্ট কালার, কানে হয়তো দুল পরা বা তার সামাজিকভাবে, কিন্তু দে উইল নেভার জাজ দেম। কিন্তু আজকে কিন্তু আমরা আমাদের সমাজে জাজ করি। আমরা যারা ক্যাজুয়াল মুসলিম যারা আছি, তারা একটু কনজারভেটিভ মুসলিমকে জাজ করি, যারা কনজারভেটিভ মুসলিম তারা ক্যাজুয়াল মুসলিমকে জাজ করে, যারা একটু মানে প্রত্যেকটা ক্ষেত্রেই সুশীল সমাজ আমাদেরকে জাজ করে। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে এবং আমাদের একটা লিডারশিপ দরকার, এই লিডারশিপটা অনেক কিছু স্যাক্রিফাইস করে বাংলাদেশকে একটা নেশন বিল্ডিং প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবে। আর এই যে জিডিপি গ্রোথ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সাকিব আল হাসান নাম্বার 1 প্লেয়ার, বা আমরা আরএমজি সেক্টরে এত টাকা পাচ্ছি, এগুলি একটা গ্র্যাজুয়াল প্রসেস, এগুলি হতেই থাকবে। কিন্তু এই জিনিসটা আপনি যেটা বারবার বলছেন, আইনের শাসন, সুশাসন, এগুলি কিন্তু সবচেয়ে আসল জিনিস। এখন এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা আমি বলবো, রাজনীতির প্রতি মানুষের একটা অনীহা বা রাজনীতিকে ছোট করে দেখা বা রাজনীতিবিদদেরকে হীনভাবে দেখা। আপনি দেখুন, এটার জন্য আমরা অনেককে, ইয়াং জেনারেশনদেরকে আমরা খুব একটা অ্যাকিউজও করবো না, বিকজ আমি আজকে 7 বছর অ্যাক্টিভ রাজনীতি করি। আমি এখানে কনফেস করেই বলতে পারি যে আমি পার্লামেন্টে এমন কাউকে দেখিনি কোন স্পিচ দেখে আমার মনে হয়েছে যে আমি এখানে কিছু শিখেছি। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি দেখে আমার মনে হয়েছে যে আমি বের হয়ে যাই পার্লামেন্ট থেকে, এবং আমি বের হয়েও গিয়েছি এমন ভান করে যে আমার কোনো টেলিফোন এসেছে বা আমি সেখানে বসতে পারছিলাম না। এখন আমরা তো আর ওই ডিসিশন মেকিং প্রসেসে নেই, বাট আমি দেখছি আমাদের আগের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের প্রচন্ড মানসিক একটা গ্যাপ আছে, এবং এই রাজনীতিতে টিকে থাকার জন্য আমাদের যথেষ্ট কষ্ট করে এটা ব্লেন্ড করতে হয়। রাতারাতি রেভলিউশন করা কিন্তু সম্ভব না, এবং রেভলিউশনটাও খুব একটা পজিটিভ বা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি গণজাগরণের কথাই চিন্তা করে দেখেন, কিছুদিন আগে যেখানে কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবন হওয়াতে সেখানে ফাঁসির জন্য গণজাগরণ মঞ্চের কি অবস্থা ছিল, আর এখানে আমি পক্ষে বিপক্ষে বলছি না, রাইট অ্যান্ড রং বলছি না, আমি জাস্ট বলছি সিনারিওটা, যে এখানে সাঈদী সাহেবের ফাঁসিটা হয়ে গেল, যাবজ্জীবন হয়ে গেল, ইমরানের সরকার বেচার হ্যাঁ আমৃত্যু হলো, সেখানে ইমরানের সরকার ছাড়া
আগে যারা গণজাগরণ মঞ্চে গিয়েছিল তাদের কাউকে কিন্তু দেখা গেল না, কাউকে মোমবাতিও জ্বালাতে দেখা গেল না। তো তার মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য পালস অফ দ্য পিপল। তার মানে এই না যে তারা সবাই সাপোর্ট করছে, কিন্তু কে কখন কি করবে এবং প্রত্যেকটা ক্লাস যেটা আছে তাদের মধ্যে পার্থক্যটা অনেক বেশি। তো আমার মনে হয় এই পার্থক্যটাকে সহ্য করার ক্ষমতা আমাদের ডেভেলপ করতে হতে পারে। শমী আপা যেটা করছেন বা আশিক ভাই যেটা করছেন সেটা আমি দ্বিমত পোষণ করতেই পারি, বাট আই হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট ওয়ান থিং, দ্যাট দে আর পার্ট অফ দ্য সোসাইটি অ্যাজ ওয়েল। আই মে নট লাইক ইট, বাট আমার এটা বিশ্বাস করতে হবে যে সবাইকে নিয়েই সমাজ, আর সমাজের মোরাল ভ্যালুসটা যখন বাড়বে, রাজনীতি কিন্তু সমাজের বাইরে না আশিক ভাই। আর রাজনীতিবিদ আকাশ থেকে পড়ে না, রাজনীতিবিদদের যেমন দুর্নীতিবাজ আছে, পুলিশের মধ্যেও দুর্নীতিবাজ আছে, সাংবাদিকদের মধ্যেও আছে, সব জায়গার মধ্যে আছে। তো আমার মনে হয় সমাজের যে অবক্ষয়টা, আপনি দেখুন একটা ছোট কথা বলি, আজকের দিনে দুর্নীতিবাজদের কিরকম বাংলাদেশে স্বীকৃতি হয়ে গিয়েছে। এখন দুর্নীতিবাজরা ওপেন বাংলাদেশে ঘোরাঘুরি করছে এবং সামাজিক স্বীকৃতি তাদের হয়ে গেছে, তারা সব জায়গায় চলে যাচ্ছে। তো এই জিনিসগুলি কিন্তু খুব ডেঞ্জারাস, বিকজ এটা যখন ডেঞ্জারাস, ব্যাংক থেকে যখন ব্যবসায়ীরা 3,000, 4,000, 5,000 কোটি টাকা লুট করে নিয়ে যায় এবং শুধুমাত্র রেজাল্ট হলো তাদের চাকরিটা চলে যাওয়া, এর বাইরে এই যে বেসিক ব্যাংকের বাচ্চু সাহেব এটা দেখেন, 4,000, 4,500 কোটি টাকা স্ক্যাম, শুধু চাকরিটা চলে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের ব্যবসা করতে চায় না, তখন সবাই ওই ব্যাকডোরে কাজ করে। তো আমার মনে হয় আপনি যে প্রশ্ন করেছেন এটা খুব সহজে আনসার দেওয়া উচিত না, বাট আমাদের সবার সমষ্টিগতভাবে কিছু আত্মসমালোচনা করে সামনের দিকে আগাতে হবে, আমি মনে করি সেটাই। ধন্যবাদ জনাব তাজুল ইসলাম। আন্দালিব পাত্র এই মাত্রই তরুণদের ব্যাপারে বলছিল এবং উনি বলছিলেন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় এখন দুর্নীতি, এটা সবাই বলছে এবং বলা হচ্ছে এই দুর্নীতি এবং অনিয়মের কারণেই তরুণদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে, অনীহা তৈরি হচ্ছে এবং তারা প্রতিষ্ঠা লাভের জন্য কিছু তরুণ অনৈতিক পন্থা বেছে নিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। আপনার মতামতটা আমরা শুনতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমিও আমার বক্তব্যের প্রারম্ভে এই পিয়াস করিম সাহেবের সাথে একদিন আমার সৌভাগ্য হয়েছিল একসাথে এখানে টক শোতে একত্রিত হওয়ার। তো ওনার বিদেয় আত্মার মাগফিরাত কামনা করি। আর ওনার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় অথবা রাজনৈতিক বিশ্বাস, স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকা, এগুলো নিয়ে আসলে আমি খুব বেশি ভালো জানি না, অতএব এই বিষয়টা, এই বিতর্কে আমি নিজে ঢুকতে চাই না। তো আমার স্ত্রী আসার সময় আমাকে অনুরোধ করেছিল তার প্রতি মাগফিরাত কামনা করার। তো আমি সেটা বলেই আমার বক্তব্যটা যদি বলতে যাই, আপনাদের ট্রফিক্সদের সাথে যদি আমি যতটুকু জানি উনি আপনার এলাকারই মানুষ। হ্যাঁ, আমার কুমিল্লাতে ওনার জন্ম, কুমিল্লার মানুষ, বাট আমাদের সাথে খুব বেশি একটা পরিচয় ছিল না, একবারই এখানে আমার সাথে দেখা হওয়ার পরে পরিচয় হয়েছে। তো যাই হোক, আপনি কেমন বাংলাদেশ চাই, আমি একটু যদি পিছনে গিয়ে বলি, আমরা একসময় এই দেশের মানুষ পাকিস্তান চেয়েছিল, কিন্তু পাকিস্তানদের শাসন শোষণ সব মানুষ মনে হয় চায় না। আমার মনে হয় ভোটের মাধ্যম দিয়ে এটা রায়টা হয়েছে 1947 সনে মানুষের ভোটের রায়ের ভিত্তিতে, যেটা ধর্মকে কেন্দ্র করে, যেটা ধর্মকে যে কোনো কিছুকে কেন্দ্র করে হোক না কেন, আপনার একটা ডিবেটিং ভোট হয়েছিল এবং সেই ভোটের মাধ্যম দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষরা পাকিস্তানের সাথে থাকার জন্য একটা আলাদা রাষ্ট্র পাকিস্তান নামে পক্ষে অবস্থান নিয়েছিল এবং সেই কারণে পাকিস্তান নামক একটি দেশের অভ্যুদয় ঘটেছিল। পাকিস্তানের জন্মের পরে এদেশের মানুষ লক্ষ্য করেছে শাসন শোষণ নির্যাতন বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এবং চরম দারিদ্রতা ভবিষ্যৎ অন্ধকার এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য যখন দিশারা, তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিশারা মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে তাদেরকে দিশের সন্ধান দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং ফলশ্রুতিতে আমাদের মুক্তিযুদ্ধ, ফলশ্রুতিতে আমাদের 30 লক্ষ লোকের শহীদ হওয়া, 2 লক্ষ মা বোনের ইজ্জত বিসর্জন দিয়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছিলাম স্বাধীনতা, সে বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা আরম্ভ করেছিল তখন যখন নাকি শুধুমাত্র বুভুক্ষ 7.5 কোটি মানুষ ছাড়া আর ভিন্ন কিছু আমাদের কাছে ছিল না। কোর্ট ছিল না, কাছারি ছিল না, অফিস ছিল না, আদালত ছিল না, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, আনসার ছিল না, সব শূন্যটাকে নিয়ে বঙ্গবন্ধুকে যাত্রা আরম্ভ করতে হয়েছে। পৃথিবীর মানুষরা প্রেডিক্ট করেছিল যে 7.5 কোটির মধ্যে 3 কোটি মানুষের না খেয়ে মারা যাবে। বঙ্গবন্ধু আমার জানা মতে কোনো লোককে না খেয়ে মরতে দেন নাই। সেই বাংলাদেশে বঙ্গবন্ধুকে তার আশার স্বপ্ন বাস্তবায়নের জন্য সুযোগ দেওয়া হয়নি। আমি একটা ছোট্ট বিষয় আপনার সামনে উদাহরণ হিসেবে তুলে ধরব, হাউ পারসাইটনেস লিডার ওয়াজ বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধু 15 আগস্টে ওনাকে নির্মমভাবে হত্যা করা হলো। 9 আগস্ট বঙ্গবন্ধু এদেশের যত গ্যাস কূপ আছে সবগুলা নিজের 17 কোটি টাকা মাত্র টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। উনি স্বপ্ন দেখেছিলেন এদেশ একদিন শিল্পায়ন হবে, এদেশে শিল্পের জন্য যে জ্বালানির প্রয়োজনীয়তা হবে সেই জ্বালানি সংকটকে মোকাবিলা করার জন্য সে সময় উনি সিদ্ধান্ত নিয়ে যাত্রা আরম্ভ করেছেন। সেই বাংলাদেশে বঙ্গবন্ধু থাকেন নাই।
আবার যে গণতন্ত্রের কথা বলা আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই সাইন ফান্ডামেন্টালকে বেসিস করে সেদিন শিক্ষিত মানুষগুলা, সাধারণ মানুষরা এদেশে শতকরা 95-90% মানুষই ছিল অশিক্ষিত অথবা আপনার কম লেখাপড়া জানা মানুষ। আমাদের মতন এত একাডেমিক ওয়ার্ডগুলো তারা সেদিন জানতেন না। আমরা আজকে যে পর্যায়ে গিয়ে পৌঁছতে সক্ষম হয়েছি। তো এখন কিন্তু আমরা সেদিন এই 4টা ফান্ডামেন্টালকে নিয়ে যাত্রা আরম্ভ করেছি, কিন্তু বঙ্গবন্ধুকে নির্মমতার পরে এগুলা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট ডিবেট আরম্ভ হয়েছে এবং সামরিক শাসকরা ক্ষমতা এসেছেন, দীর্ঘকাল পর্যন্ত সামরিক শাসন চলেছেন। আমাদের রাষ্ট্রীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আমাদের ব্যক্তিগত মূল্যবোধ সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এত এই শিক্ষাঙ্গনকে অস্ত্র এবং টাকার মাধ্যমে ছাত্র সংগঠন গড়ে তুলে খুনাখুনি রাজনীতি আরম্ভ করা হয়েছে। এগুলা সবগুলারে পোস্ট এফেক্ট হিসাবে আমরা একটা অবক্ষয়মূল্য সমাজ ব্যবস্থাতে 1991 সনে আমাকে একটু, আমি 2 মিনিট সময় নেব, আমি শেষ করে ফেলছি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো জায়গাতে। এগুলার মাধ্যম দিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি। স্বৈরতন্ত্রের পতনের পরে যে কোনো ভাবে হোক না কেন, আমরা খোড়াইভাবে হোক, যে কোনো ভাবে হোক, আমরা গণতন্ত্রের যাত্রা আরম্ভ করেছি 1991 সনে। এই যাত্রা আমাদের জন্য এখনো সুখ আমাদের জন্য বয়ে এনেছে। আর আমরা সবাই একমত, ডেমোক্রেসি নিয়ে আমাদের যারা যতটুকু লেখাপড়া করেছেন, যাদের যত অভিজ্ঞতা আছে, ডেমোক্রেটে আমরা যদি 1773 সালে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পরে সেখানে জর্জ ওয়াশিংটনও সেখানে সেই মানুষকে সেই সুখ শান্তি, সেই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতে দেখাইতে পারেন না। আব্রাহাম লিঙ্কনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরম্ভ করে আমরা পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশগুলোর দিকে যদি তাকাই, গণতন্ত্রের সুফল পৌঁছতে একটু সময় লাগবেই। আজকের বাংলাদেশের কথা যদি আমি বলি, আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ, প্রেজেন্ট বাংলাদেশ সম্বন্ধে যে কথাটা বলা হয়েছে, বাংলাদেশ প্রমিজেস বেটার ফিউচার ফর নেক্সট জেনারেশন সার্ভে রিপোর্ট, এবং এই সার্ভেটা কন্ট্যাক্ট করেছে আপনার ফ্যাক্ট ট্যাঙ্ক পিউস রিসার্চ সেন্টার। এতে দেখানো হয়েছে পাকিস্তানে 48% তাদের দেশে নিয়ে আশাবাদী, আর বাংলাদেশে 71% মানুষ তাদের দেশ নিয়ে আশাবাদী, এবং আগামী প্রজন্মের জন্য এই বাংলাদেশ একটি নির্ভরশীল দেশ, এটা এই দেশের মানুষ মনে করে। আমরা সুখী, সমৃদ্ধশালী, আইনে সুশাসিত, ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র বাংলাদেশ চাই। এই বাংলাদেশটা নির্মাণের জন্য আমাদেরকে দুর্নীতিকে মোকাবিলা করতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জ ফর দ্য প্রেজেন্ট সিচুয়েশন। কিন্তু আমরা এর মধ্যে দিয়ে অনেকগুলো চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করে আজকের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই অবস্থায় আমি মনে করি এই দুর্নীতিটাকে সময়ের ব্যবধানে, আমরা একসময় দেখেছি এদেশে ওরিয়েন্টাল ব্যাংকের সমস্ত টাকা লুট করার পরে এই ব্যাংকটা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা রূপালী ব্যাংক, জি আপনার কাছে আবার আসবো জনাব তাজুল ইসলাম, আপনার কাছে আবার আসবো, জি না এরপরে আবার আসছি, কারণ আমাদের আবার বিরতিতে যেতে হবে। তো জনাব আপন, এই মুহূর্তে বাংলাদেশকে বলা হচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশ, কেমন সম্ভাবনা আপনি দেখছেন? আমি আশাবাদী মানুষ। আমি এ দেশেই বাস করব, এ দেশেই হয়তো মরণ হবে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ অনেক দূর এগিয়ে এসছে, কিন্তু কোথায় পৌঁছাবো আমরা সেটা রাজনৈতিক দলের নেতৃত্বরা এখানে আছেন, রাজনীতিবিদরাও আছেন, সেটা এখন আমরা জানতে পারছি না যে কোথায় পৌঁছাবো। আমার কাছে যেটাতে মনে হচ্ছে যে কেমন বাংলাদেশ চাই, আমি যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে এই ধরনের রাজনীতি চাই না। দুর্নীতি যেরকম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। রাজনীতিবিদ এবং রাজনীতিজীবী এই 2 ধরনের মানুষ একসঙ্গে হচ্ছে, এই ধরনের রাজনীতি আমরা এদেশে চাই না। তাহলে আমরা কিরকম চাই? আমার কাছে আমাদের চাওয়া বা আমার চাওয়া হতে পারে সৎ এবং মেধাভিত্তিক রাজনীতিবিদরে দেখতে চাচ্ছি আমরা এই দেশে, যারা একটা রাজনৈতিক সম্প্রীতি গড়ে তুলবে, নিজেদের ভিতরে পরম সহিষ্ণুতা তৈরি করবে, একজন আরেকজনের কথা বলবে। আমরা টকশো দেখি, টকশোটা বেশ টকটকি লাগে এখন, মিষ্টি কোনো শো আমরা দেখি না। যখনই কেউ কথা বলেন এ দল বিদল সঙ্গে সঙ্গেই কথা বলেন তার বিরোধী। যদি এমন কোনো ক্ষমতা থাকতো বা দেশে যদি এরকম একটা অবস্থা ঘটতো, সম্ভাবনা থাকতো, তাহলে দেশে আমার চাওয়া ছিল কোনো বিরোধী দল থাকবে না। যারা ওই পাশে আছেন তারা হয়তো খুশিতে হয়ে যাবেন যে বিরোধী দল থাকবে না, খুব ভালো কথা। যারা এই দিকে আছেন, বিরোধী দলে আছেন, তারা বলেন বিরোধী দল থাকবে না, তো মারাত্মক কথা। না, বিরোধী দল থাকবে না, একটি সরকারি দল হবে, অন্যগুলো বেসরকারি দল হবে। যখনই বিরোধী দল নাম হয়ে যাচ্ছে তখন প্রত্যেকেই মুখিয়ে থাকছে বিরোধিতা করার জন্য।
যিনি সরকারে আছেন তিনি যা বলছেন, বিরোধী পক্ষে যারা আছেন, যারা সরকারে নেই, তারা ওটার সমস্ত সমালোচনা করছেন, কোনো ভালো দিক দেখছেন না। আবার যারা বিরোধী সরকারে নেই, তারা কোনো ভালো একটি কথা বলছেন, সঙ্গে সঙ্গে সরকারি দল মনে করছেন যে এটা সমস্ত তো আমাদের বিরোধিতা করছে। বিরোধী দল, এই শব্দটার ভিতরে সবসময় বিরোধিতা একটা আছে। এটি সরকারি দল, একটি বেসরকারি দল হওয়াটা অনেক বেশি যৌক্তিক। ফলে হতো কি, যে বেসরকারি দল যারা ভাবছেন, যারা আন্দালিব এখন বেসরকারি দলে আছেন, আন্দালিব ভাবছেন যে দেশটা এইরকম যাক, কারণ উনিও চাচ্ছেন এই দেশটা একটা ভালো জায়গায় পৌঁছাক। যারা সরকারে আছেন তারাও ভাবছেন একটা, ওনারা কিন্তু রাজপথের বিরোধী শব্দে যেতে চাচ্ছি না। আমি বলছি যে একটি দল সরকারি দলে আছে, অন্যরা সরকারি দলে নেই। তো এখন ওনারা কিন্তু ভালো কিছু বলতে পারেন, ভালো কিছু দেখাতে পারেন। তো এতগুলো দল আছে, সেই দলগুলো মিলে কোথায় পৌঁছাবো আমরা, সেই ধরনের একটা রূপরেখা তৈরি করা নেই। আপনি মন্ত্রীর বলুন বা এমপি সাহেব বলুন বা বিরোধী দলের বড় নেতা নেতৃত্ব বলুন, শুধু এইটা ভুল, ওইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল চলছেন। আরেকটা জিনিস, সৎ এবং মেধাবী রাজনীতিবিদ যদি হয়ে যায়, তাহলে আমাদের যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠার বাংলাদেশ, গণতন্ত্রায়ন করা, শোষণমুক্ত সমাজ গড়া, এগুলি সব হবে শুধু একটা জায়গা ঠিক হয়ে গেলে, সৎ এবং মেধাবী রাজনীতিবিদ হলে। দেখুন, রাজনীতিবিদদেরকে এই বাংলাদেশ গড়ার পেছনে, বাংলাদেশ এতদূর আসার পেছনে রাজনীতিবিদদেরই ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা তাদেরকে দিতেই হবে। কেননা গাড়ি যিনি চালান, যিনি ড্রাইভার, তিনি কিন্তু বাকিদেরকে নিয়ে পৌঁছান। আবার দায়িত্বটাও তাদেরকেই নিতে হবে, যে যদি ভুল চলে। খানিক আগে আপনি যেরকম বলছিলেন যে শুধু পেছনে ফেরা, গাড়ি কেউ চালানোর সময় রিয়ার ভিউ মিররও দেখে, কিন্তু আমরা প্রায় সবসময়ই দেখি যে যখনই একটি টক শো হচ্ছে, রাজনীতিবিদরা আলোচনা আসছেন, বেশিরভাগ সময় রিয়ার ভিউ মিরর দেখছেন, সামনে যে যাবেন সেটা নিয়ে কথা আমরা প্রায় শুনতেই পাই না। তো আমার কাছেও মনে হয় যে আমরা কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ চেয়েছিলাম এর বদলে কেমন বাংলাদেশ চাই, সেই জায়গায় রাজনীতিবিদরা নিয়ে যেতে পারেন যদি তারা সৎ এবং মেধাবী রাজনীতিবিদের চর্চা করেন, মেধাবী রাজনীতির চর্চা করেন। তাহলে যে সমস্ত জায়গাগুলি তারাই পয়েন্ট আউট করছেন, সেটা কিন্তু ওনারাই ঠিক করতে পারেন। রাজনীতিবিদের অভাবের কথা বলছেন কি? মেধাবী রাজনীতিবিদের অভাব তো ডেফিনেটলি আছে। কেননা বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায় থেকে, যেখান থেকে আগে যেটা আমরা শুনে এসেছি, হয়তো 40 বছর আগে যে মেধাবী একজন ছেলে বা একজন মেয়ে রাজনৈতিক নেতৃত্বে আসতেন এবং সেইভাবেই তার ক্রমবিকাশ ঘটতো, এখন কি সেটা দেখা যায় বিশ্ববিদ্যালয়ে অথবা কলেজে অথবা বর্তমান রাজনৈতিক চর্চায়, যে একজন মেধাবী রাজনীতিবিদ আছেন যিনি বা তরুণ প্রজন্মের ভিতরে আসছেন? আন্দালিব খানিক আগে বলছিলেন যে তরুণ প্রজন্মকে কিভাবে আমরা রাজনীতির ভেতরে আনবো। তো রাজনীতিবিদে আনতে গেলেই রাজনীতির ভেতরে যে অনীহা আছে বলছেন, সেটাকে আরেকটু শ্রদ্ধার জায়গায় আনতে হবে। শ্রদ্ধার জায়গায় আনা তখনই সম্ভব যখন দেখা যাবে একজন রাজনীতিবিদকে মানুষ সৎ এবং মেধাবী হিসেবে চিন্তা করছে। তাছাড়া তো কোনোভাবেই তাকে, মানুষকে আপনি আকর্ষিত করতে পারবেন না। আপনি একজন ছেলে মেয়েকে আজকে খেলোয়াড় হিসেবে কখন তৈরি করার জন্য বাবা মা দিচ্ছে, যখন দেখছে যে বাংলাদেশের একটি ছেলে বিশ্ব পর্যায়ে একটা জায়গায় যে পৌঁছাচ্ছে। মানুষ তো সেই আশা নিয়েই বাঁচে। শুধুই যদি খালি ভরসা নাই তাই কোনো আশা নাই, এরকম কথার কোনো কিছু নেই। আমরাও বাঁচছি আশা নিয়ে যে এই দেশ একটা সময় আমাদের মতো সুন্দর সুশাসনের একটি দেশ হিসেবে দাঁড়াবে, সেই দেশে আমরা বাস করব। এবং আমার কাছে মনে হয় যে অনেক কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সৎ এবং মেধাবী রাজনীতিবিদ হলেই বাংলাদেশে যে সমস্ত প্রবলেমগুলো এখন মনে হচ্ছে সেটা খুব সহসাই শেষ হয়ে যাবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। শমিকা স্যার, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 মহান মুক্তিযুদ্ধ, এমনকি 90 একটি জাতীয় ঐক্য দেখতে পেরেছি, কিন্তু আজ কেমন যেন একটা অনৈক্য সুর দেখতে পাচ্ছি, ঐক্য অনুপস্থিত, কেমন যেন সবাই একটু অসহনীয়, কেমন একটা বিচ্ছিন্ন। কেন আমাদের এই ঐক্যের চেতনাটা কেন আমরা ধরে রাখতে পারছি না? কেন আমরা নতুন ভাবে জাগ্রত হতে পারছি না? এবং কেমন বাংলাদেশ আপনি দেখতে চেয়েছেন, কেমন কি স্বপ্ন আপনি ধারণ করেন? ধন্যবাদ আশিক ভাই। আমি ভাষা মতিন এবং পিয়াস করিম দুজনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করছি। কথা আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি কথা থেকে খুব গুছিয়ে আমি চিন্তা করছি, বেশিরভাগ কথা আমরা এখানে যারা আলাপ করেছি বেশিরভাগই কিন্তু কম বেশি আমরা বলেছি। বাংলাদেশের 3টা পয়েন্ট আমি এই মুহূর্তে দেখি। বাংলাদেশের প্রতি চাওয়া সময়ের সাথে সাথেও কিন্তু বিবর্তিত হয়, কিন্তু বেসিক জায়গাগুলোতে কম্প্রোমাইজ করে ফেললে আর বেশি সামনে যাওয়া যায় না।
যেমন পার্থ বলছিল মোরাল ভ্যালুজ নতুন প্রজন্মের, আপন ভাই বলছে মেধাবী রাজনীতিবিদ। মেধাবী রাজনীতিবিদ আছে, বাট আমরা কি আসলে তাদেরকে পয়েন্ট আউট করতে পারছি কিনা, বা তাদেরকে রাইট জব রেসপন্সিবিলিটিটা দিতে পারছি কিনা, বা তাদের কাছে যেই প্রত্যাশা আমার সেটাকে আমি বের করে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারছি কিনা। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি মুক্ত। দুর্নীতি মানে আপনার ডেভেলপমেন্ট এবং আপনার করাপশন গোজ হ্যান্ড ইন হ্যান্ড। আমরা ডেভেলপিং কান্ট্রি, কোন দেশে দুর্নীতি হয় না? আমাদের দেশে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির পরিমাণ কমছে কি কমছে না সেটা পরে, কিন্তু দুর্নীতি মুক্ত একটি দেশ আমরা দেখতে চাই। দুর্নীতি কমছে, কিন্তু কমবে কি কমবে না সেটা মোরাল ভ্যালুজ এর উপরে ডিপেন্ড করবে। এবং একই সাথে মিউচুয়াল টলারেন্স যে কথাটা বলেছে, এই তিনটির উপর যদি আমি দাঁড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে নো দাই সেলফ, অর্থাৎ আমাকে আমার জন্ম সম্পর্কে জানতে হবে। আপনি 52 বলছেন, আপনি 69-এর গণ অভ্যুত্থান বলছেন, আপনি 71 বলছেন। আমাদের দেশ মুক্তিযুদ্ধ যেই চেতনায় 4টা স্তম্ভের উপর দাঁড়িয়ে যুদ্ধ করেছে এই দেশের মানুষ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সেকুলারিজম। আপনি বলেন আমাদের দেশ একটি মাল্টি রিলিজিয়াস মানে কালচারাল একটা দেশ, কিন্তু আমাদের সংবিধানে সেকুলারিজম বাদ দিয়ে এটাকে 5th অ্যামেন্ডমেন্টের রিপ্লেস করা হয়েছে। যখন এই ঘটনাগুলো রাজনৈতিক ভাবে হয় তখন মোরাল ভ্যালুজের জায়গায় অটোমেটিক্যালি এক ধরনের বিভক্তি চলে আসে। তখন আমি নিজেই কনফিউজড হয়ে যাই, আচ্ছা আমার মোরাল ভ্যালুজ কি ইসলাম? আমার মোরাল ভ্যালুজ কি দেশাত্মবোধ বলতে আমি কোন জায়গায় ধরবো? আমি কি ধর্ম ধরবো, নাকি আমি মুক্তিযুদ্ধ ধরবো? এই জায়গাগুলো নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। সুতরাং রাজনীতিবিদদের জায়গা থেকে ওই মোরাল ভ্যালুজের জায়গায় যখন আমি কাজ করব, রাজনীতি পলিসি মেকিং এর জায়গা থেকে, তখন আমার কাছে মনে হয় যে মোরাল ভ্যালুজে এই 4টি স্তম্ভকে যখন আমি একটি শিশু, একটি অ্যাডোলেসেন্ট তার মস্তিষ্কে ধরে দিতে পারবো, তোমার মোরাল ভ্যালুজ হচ্ছে তোমার জাতীয়তাবাদ, তোমার মোরাল ভ্যালুজ হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ, তোমার মোরাল ভ্যালুজ হচ্ছে সেকুলারিজম, তোমার মোরাল ভ্যালুজ হচ্ছে টলারেন্স। আমি যখনই সেকুলার হব তখনই আমি কিন্তু মিউচুয়াল টলারেন্সে বিলিভ করব। সো এই বিষয়গুলো বিভক্তির যে জায়গাটা কিন্তু একদিনে হয়নি আশিক ভাই, এটা কিন্তু সময়ের সাথে সাথে অনেক দূর হয়েছে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, কালকে একটি, আমি বিশ্ববিদ্যালয়ের নাম বলবো না, একটা মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় না, আপনি যখন রাজনীতিবিদদের কথা বলছেন, তাদের স্যাক্রিফাইস করার কথা বলছেন, একটি ছেলে, সে কিন্তু একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করা, সে শহীদুল্লাহ কায়সারকে চেনে না, সে জহির রায়হানকে চেনে না, সে মুনির চৌধুরী। আপনি তখন আমাদের এডুকেশন সিস্টেমে তখন আমি কোথায় দাঁড়িয়ে আছি? দ্যাট ইজ ওয়্যার উই ওয়েন্ট রং। যখন আমি মোরাল ভ্যালুজের কথা বলছি, তার মানে আমাকে তো নো দাই সেলফ, আমাকে নিজেকে জানতে হবে। নিজেকে জানতে হলে আমার হিস্ট্রি জানতে হবে, আমাকে জানতে হবে আমার জন্ম কিভাবে হয়েছে, তারপরে আমার যে সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস আছে, ইকোনমি আছে, বা জিডিপি গ্রোথ আছে, মাথাপিছু ইনকাম আছে, এগুলো তো হবে। আমার আরএমজি সেক্টর ভালো করছে কি খারাপ করছে, আমার রেমিটেন্স কম আসছে না বেশি আসছে, গ্রোথ হচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমরা সবাই আমরা বলি যে আমরা পিছনের দিকে কথা বলতে হচ্ছে এই কারণে। আমি পিছনের কথা খুব বেশি ধরে বসে নেই, কিন্তু আমি বলছি পেছনের কথা বলতে হবে আমাকে এই কারণেই, আমার বর্তমানকে ঠিক করবার জন্য এবং আমার সামনের দিকে এগিয়ে যাবার জন্য। যখন আমি রাজনৈতিক লিডার্স, আমার বঙ্গবন্ধু আমাদের একজন রাজনৈতিক লিডার, স্বপ্নপুরুষ। আমরা যখন শহীদুল্লাহ কায়সার বা এই একটা ইয়াং ছেলেকে, জহির রায়হানকে যখন, বা মুনির চৌধুরী, বা তাদেরকে যখন আমি তাদের মধ্যে স্বপ্নপুরুষ হিসেবে এই মানুষগুলোকে দাঁড় করাতে পারিনি। আমাদের দেশ ইজ ভেরি আনফর্চুনেট, 75-এর পর থেকে যখন আপনার সামরিক শাসন এই দেশে এত একটা বড় সময় ধরে সামরিক শাসন পরিচালিত হয়েছে, তার কারণে আমার মনে হয়েছে ধর্ম, সেকুলারিজম এই জায়গাগুলোতে এমনভাবে ব্রেকআপ হয়েছে। এবং আপনি দেখবেন যে সবসময় পাঠ্যসূচিতে সিলেবাস গুলো চেঞ্জ হয়েছে। আমি ক্লাস 5-এ ধরেন 21শে ফেব্রুয়ারি সম্পর্কে একটা প্যারাগ্রাফ পড়েছি, বা 14ই ডিসেম্বর সম্পর্কে আমার মনে আছে, যেহেতু আমার বাবা
মানে আমি একেবারে রিয়েল স্টোরি বলছি। আমার বাবা, আমি শহীদুল্লাহ কায়সার, আমি তো শুনে বড় হয়েছি, কিন্তু একটা লাইনে 14ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার প্রাককালে কিছু বুদ্ধিজীবীকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন। এই এক লাইন কিন্তু আমার হিস্ট্রি না, কিন্তু আমি জানছি বিকজ আমি আমার বাবা হারিয়েছি, সেজন্য আমি জানছি। এবং ইভেন আমি যে পরিবারে বড় হচ্ছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি যখন স্কুলে যেতাম, আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, আই ইউজ টু গেট কনফিউজড। আমি আবার বাড়িতে এসে আম্মাকে বলতাম, আম্মা আসলে কি এটা হয়েছিল, আসলে কি ওটা হয়েছিল। সুতরাং আমরা একটা কনসলিডেটেড স্ট্যান্ডার্ড ফরম্যাটেড হিস্ট্রি রোড ম্যাপ দিতে পারিনি এডুকেশন সিস্টেমে ওভারঅল। আমার কাছে মনে হয় যে আমাদের সুন্দর বাংলাদেশ সামনে দেখতে হলে আমাদেরকে বারবার প্রপার এডুকেশন সিস্টেমে যেতে হবে, যেখানে আমরা আসলে আমার দর্পণ দেখব। এবং আমার ওই যে মোরাল ভ্যালুস যেটা বলেছে পার্থ, আমি ভীষণভাবে বিলিভ করি মোরাল ভ্যালুস আমার নাই বলেই আমি বাঙালি হিসাবে আমার আত্মসম্মান বোধ নিয়ে, আমার যে প্রাইড, আমি একজন বাঙালি, দেশ স্বাধীন করে আজকে এখানে এসে দাঁড়িয়েছি বাংলাদেশে, এত কিছুর পরও আমি কিন্তু একটা পাসপোর্ট নিয়ে বিদেশে সেটেল করার কথা ভাবি না। আমি এখনো ভাবি যে বাংলাদেশেই থাকতে চাই। আমি শিওর এখানে আমরা কেউই ভাবি না, কিন্তু ওই মোরাল ভ্যালুজের ওই আত্মসম্মান বোধের জায়গায় আমাদের কাজ করতে হবে। এবং সেটা করতে গেলে আমি সামনের দিকে দেখাতে চাই, সামনের দিকে যেতে হলে আমাদের এডুকেশন সিস্টেম, তরুণ প্রজন্মকে অনেক কিছু জানাতে হবে। আমার মনে হয় এই সেটার সময়টা এখন অনেক বেশি জরুরি। জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। শামা ওবায়দ, সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ব্লেম আমাদের মধ্যে খুব বেশি চলে। সেটা রাজনীতিতে বলেন, ঘরে বাইরে, সব জায়গায় কেউ দায়িত্ব নিতে চায় না, এবং যে কোনো বিষয়ে একজন আরেকজনের দোষ দিচ্ছে, আরেকজন আরেকজনের দোষ দিচ্ছে। সমাজের বিভিন্ন স্তরে এই জিনিসটা দেখা যাচ্ছে। ঐক্যমতের জায়গায় কিংবা এর জায়গায় আমরা কেন ভাবে আসতে পারি না, এবং এর থেকে বেরোনোর উপায় কি, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি একটা আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। বেসিক্যালি there is a difference between constructive criticism, যে আমাদের সমালোচনা দেশের রাজনীতিতে বা যখন একটা গণতন্ত্র থাকে, বহুদলীয় গণতন্ত্র থাকে, তখন অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, ক্রিটিসিজম থাকবে, সরকারের ক্রিটিসিজম হবে, বিরোধী দলের ক্রিটিসিজম হবে। ক্রিটিসিজম গুলো অ্যাকসেপ্ট করার মতো, টলারেট করার মতো মানসিকতা থাকতে হবে। সেটাই নিয়ে তো আমরা আলাপ করছিলাম। আমরা বারবার অতীতের কথা বলি। আই এগ্রি উইথ সৌমি আপা যেটা বলেন, আই এগ্রি উইথ হার, যে আমাদের অতীতটা জানতে হবে, জেনে আমাদের সামনের দিকে এগোতে হবে। আমরা পিছনের দিকে আমরা গাড়ি চালাতে পারি না যদি আমাদের দেশে উন্নতি করতে হয়, দেশের নতুন প্রজন্মে উন্নতি করতে হয়। সো সামনের দিকে আগানোর জন্য কিন্তু পেছনের দিকে তাকানোর প্রয়োজন আছে মাঝে মাঝে। সেই জন্য কিন্তু আমরা পেছনের কথাগুলো বলি। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশের কোনো মানে এত হিস্ট্রি নিয়ে এত বিতর্ক আছে। অ্যান্ড আমার মনে হয় যে আমাদের একটা উই শুড গিভ ডিউ রেসপেক্ট টু যেটা নিয়ে বিতর্ক, যাদেরকে নিয়ে বিতর্ক, তাদের দুজনকে একটা রেসপেক্ট দেওয়া উচিত, দিয়ে তারপর সামনের দিকে এগোনো উচিত। এবং নতুন প্রজন্মের টোটাল হিস্ট্রিটা জানা উচিত, সেই ব্যাপারে আমি একমত। আরেকটা কথা আমি বলতে চাই, যে আজকে উনি নতুন এডুকেশন সিস্টেমের কথা বললেন, আমি সেটাতেও এগ্রি করি। এবং রাশিক ভাই যেটা একটা কথা বলেছিলেন, যে বর্তমান সরকার এখন ক্রিটিসিজম হবে, ক্রিটিসিজমটা তো আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। যদি আপনি ইউ মাইট নট এগ্রি উইথ ইট, বাট আপনার অ্যাকসেপ্ট করতে হবে। এখন এই শিক্ষা ব্যবস্থা, এই যে কিছুদিন আগে পেপারে এসছে যে এতগুলা জিপিএ 5 পাওয়া ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ইংরেজি বিভাগে মাত্র 2 জন নাকি পাশ করেছে, উইচ ইজ ট্র্যাজিক। মানে তাহলে জিপিএ 5 কারা পেলো? এরা কোন পরীক্ষা দিল, কি কোয়েশ্চেনে উত্তর দিল? তাহলে কি ওই শিক্ষা ব্যবস্থায় কোনো গলদ ছিল? তারও কিছুদিন আগে পত্রিকায় এসেছিল যে এটা নাকি একটা নির্দেশনা ছিল, যে এসএসসি পরীক্ষাতে এবং এই পরীক্ষাগুলোতে যাতে একটু লিবারেলি খাতা দেখা হয়, যে 28 পাচ্ছে তাকে 33 দিয়ে দেওয়া হয়, বা পাশের সংখ্যা বাড়ানো হয়। এরকম যদি একটা থাকে, হ্যাঁ আমরা অনেক জিপিএ 5 পাচ্ছি, আমাদের শিক্ষামন্ত্রী অনেক বড় হচ্ছেন, বা আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারছেন যে এতগুলো আমাদের পাশ করেছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টটা কি? যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ফেতে। এই যে একটা হোল জেনারেশন, এরা আমাদের নতুন প্রজন্ম না? এটাই তো আমাদের নতুন প্রজন্ম। এই হোল জেনারেশন, এদের ফিউচার কি? এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। তারপরে এদের অনেকেরই সেই ফাইন্যান্সিয়াল এবিলিটি নাই
সবারই তো আর্থিক মানে একরকম থাকে না যে তারা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা বিয়েতে গিয়ে পড়বে। দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। শিক্ষা ব্যবস্থাটি শুধু আমাদের বইতে কি লেখা আছে এইটাতে সমস্যা তা না, দ্য হোল সিস্টেম ইজ বিং, এবং এইটাতেও দুর্নীতি। আজকে এই যে পরীক্ষার ইয়ে বের হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা কি দুর্নীতির একটা অংশ না? এখানে কি মন্ত্রণালয় কোনো লোক জড়িত নয়? না থাকলে কিভাবে ফাঁস হচ্ছে? তো দ্যাট ইজ অলসো আ প্রবলেম। আরেকটা যেটা আমি বলতে চাই যে রাশিদ ভাইয়ের বক্তব্যে বলেছেন যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগ নেত্রী সংগ্রাম করেছেন। ইটস ট্রু। এরশাদের আমলে দুই নেত্রী একসাথে মাঠে ছিলেন, সংগ্রাম করেছেন। বাট এই যে, এবং সৌমিয়াপা ওনার বক্তব্যে বলেছেন যে এই যে 4টা স্তম্ভ, যে কারণে ওনার বাবা মুক্তিযুদ্ধ করেছে, আমার বাবাও একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, কিন্তু সেগুলো কি, সেই স্তম্ভগুলো কি আছে? সেই গণতন্ত্র কি আছে? সেই টলারেন্স কি আছে? আমরা সামনের দিকে এগোতে চাই, তা আমাদের নতুন প্রজন্মকে আমরা কি শেখাবো? আমাদের তো একটা রোল মডেল লাগবে, যে তোমরা যদি পলিটিক্স করতে চাও বা তোমরা যদি দেশের জন্য করতে চাও, তাহলে দিস ইজ ইয়োর রোল মডেল। আমাদের তো সেই রোল মডেলটা আমরা দেখি না। আমাদের যদি আমরা তো ভোটের অধিকার বাস্তবায়নের জন্য, ইভেন আমার নির্বাচনী এলাকায় যারা একেবারে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ করে, সারা জীবন আওয়ামী লীগকে ভোট দিয়েছে, নৌকায় ভোট দিয়েছে, তারাও এসে 5 তারিখের পরে দুঃখ করে বলেছে, আপা আমরা তো নৌকায়ও ভোটটা দিতে পারলাম না। সো দ্যাট ইজ স্যাড। ভোটের এইটা হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার। এবং এটা শুধু আপনারা তো তরুণ নেতা, আপনারা কতটুকু নিজেদেরকে রোল মডেল হিসেবে দাঁড় করাতে? আমরা চাই, শুনেন, আমি ব্যক্তিগতভাবে যদি আমি মনে করি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেই দিন আমাদের দেশে যেই মারা যাক, আওয়ামী লীগের কেউ মারা যাক, বিএনপির কেউ ইন্তেকাল করুক, জাতীয় পার্টির কেউ ইন্তেকাল করুক, বা যেই দলের কেউ ইন্তেকাল করুক, আমি একটা কথা বলছি না মানে আমি আপনার কথা বলছি না, যেই দলেরই কেউ ইন্তেকাল করুক, আমরা যদি সেই দুঃখ প্রকাশ করার বা কন্ডোলেন্স জানানোর সেই মন মানসিকতা যেদিন তৈরি করতে পারবো, যারা দলে নেই তাদের জন্য কন্ডোলেন্স হবে না, সবার জন্য না। আমি যেটা বলছি আজকে না আমি যেটা বলছি দ্য পয়েন্ট ইজ যে আজকে হয়তো দেখেন, আমি আমার নিজের দলের কথা বলছি, আজকে যদি আওয়ামী লীগের যখন কোনো নেতা বা আওয়ামী লীগ মাইন্ডেড কোনো লোক যদি ইন্তেকাল করেন, ইউজুয়ালি অন্য দল সেটা কন্ডোলেন্স জানায় না, এবং ভাইস ভার্সা। বিএনপি যখন কেউ ইন্তেকাল করেন, আওয়ামী লীগ, এটা একটা ছোট্ট জিনিস যেটা আমরা লক্ষ্য করি, আমার মনে হয় জনগণ এটা লক্ষ্য করে। যেই দিন এটা এস্টাবলিশ হবে যে না, আমরা একজন লোক মারা গেছে, উই শুড পে রেসপেক্ট। সামাওবাদ আপনার কাছে আসবো, আর আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথে থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন টেলিটক 3G কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা আলোচনা করছি বাংলাদেশ নিয়ে, আমাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তি নিয়ে। সামাওবাদ, বিরতির পূর্বে আপনি কথা বলছিলেন। আমি মনে করি যেই দিন আমাদের দেশে আমরা যদি সেই দুঃখ প্রকাশ করার বা কন্ডোলেন্স জানানোর সেই মন মানসিকতা যেদিন তৈরি করতে পারবো, দল মত নির্বিশেষে, আমার মনে হয় সেই দিন থেকে আমাদের রিয়েলাইজেশনটা আসবে, এবং একজন আরেকজনকে রেসপেক্ট করার মতো যে মন মানসিকতা সেটা আসবে। এবং তা না হওয়া পর্যন্ত আমাদের এই যে জাতীয় যে ইস্যুগুলো আছে, আমার দুর্নীতি একটা জাতীয় ইস্যু, কারাপশন ইজ এ জাতীয় ইস্যু, শিক্ষা ব্যবস্থা একটা জাতীয় ইস্যু, আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে বা যে রাষ্ট্রের সাথে আমাদের ফরেন পলিসি কি হবে সেটা একটা জাতীয় ইস্যু। এই ইস্যুগুলোতে আমরা কখনো ঐক্যমত হতে পারবো না আনটিল এন্ড আনলেস আমাদের একটা ঐক্যমতের একটা জায়গা আছে এবং টলারেন্সের জায়গাটা। ধন্যবাদ। আপনার কাছে আসবো রাশিক রহমান। একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রায় ৭৪% মেধাবী তরুণ তারা প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসতে চায় না, এবং রাজনীতি ব্যাপারে তাদের মধ্যে একটা বড় ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে। অথচ আমরা দেখেছি একটা সময় ছিল যখন তরুণ মেধাবী ছাত্র ছাত্রীরা
ছাত্র রাজনীতি করতো এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকা দেখা গেছে। আজ তা ভিন্ন রূপ ধারণ করেছে, সেই জায়গাগুলোর যদি আপনি একটু বলেন। আমি প্রথমেই বলতে চাই আশিক ভাই, আমি আসলে টক শোতে এত বেশি আসি না। লট অফ পার্টিসিপেন্টস সবাই খুব ভালো বলছেন, আমি অপেক্ষাকৃত নতুন টক শোতে আসাটা আমি লিটল বিট কনফিউজড। না, আপনি তো ভালোই বলছেন। দ্য রিজন বিং এডুকেশন, ইলেকশন, করাপশন, নিউ জেনারেশন, 4টি ব্যাপার এখানে বারবার আসছে। সত্যিকার অর্থে এই প্রবলেমটা কিন্তু একটি জায়গায় এর সমাধান নিহিত, কোনোটিকে আলাদাভাবে অ্যাড্রেস করার প্রয়োজন নাই যদি একটি জায়গায় আমরা নিবেদিতভাবে ওই সমস্যার সমাধান করতে পারি। এই জায়গায় গণতন্ত্র নিয়ে যদি কথা বলতে হয় তাহলে চেকোস্লোভাকিয়ার প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন, মোস্ট লাইকলি তার নাম ছিল থমাস ম্যাসিরেক। তিনি একটা কথা বলতেন, তিনি বলতেন যে ডেমোক্রেসি হ্যাজ ইটস ফলস বিকজ দ্য পিপল হু আর ইন ইট দে অলসো হ্যাভ ফলস। এবং এই কথাটা বলার পরে ভলটেয়ারের মতো করে একটু হাস্যরস করে তিনি বললেন যে ইট ইজ অলমোস্ট লাইক অ্যান ওনার অ্যান্ড ইটস স্টোর। অর্থাৎ একটি ছোট মুদির দোকান কতটা গোছানো হবে বা কতটা সুন্দর হবে, সেখানে কতটা জিনিস পাওয়া যাবে, তা ওই মুদির দোকানের মালিকের উপরেই কিছুটা নির্ভর করবে। সকল গণতন্ত্রের সমস্যা আছে, সকল গণতান্ত্রিক চর্চায় সমস্যা আছে, কারণ আমরা মানুষ, উই আর নট পারফেক্ট, নাম্বার 1। এখন শমী কায়সার বলেছেন, আপন ভাই বলেছেন, শামা ওয়াহিদ বলেছেন, আমদালিব রহমান পার্থ ভাই বলেছেন, আমি এই জায়গাটা আসছি। ইউ সি, দেশ পরিচালনা, জাতি গঠন কখনোই গাড়ি চালনার সাথে তুলনা করা যাবে না। এর কারণটি হচ্ছে যেই 4টি ভিত্তির উপর নির্ভর করে বাঙালি জাতি প্রস্ফুটিত হয়েছে একটি স্বাধীন দেশ হিসাবে, সেই 4টি ভিত্তিকে শক্তিশালী যদি না করা হয়, কোনো অবস্থাতেই পার্থ ভাই যে কথাটা বললেন যে ভ্যালু জাজমেন্ট, ভ্যালু বেসড পলিটিক্স, এটি তৈরি হবে না। কারণ আমাকে বুঝতে হবে যে কোন সামন্তবাদী শক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশের চিন্তাটা আনয়ন করেছি। আমাকে চিন্তা করতে হবে যে কোন সাম্রাজ্যবাদী শক্তির সাথে সংগ্রাম করে আমাকে টিকে থাকতে হবে। এগুলো বাস্তবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমি জানি অনেকে নতুন প্রজন্মের ভাইদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে আমি বলছি যে এই কথাগুলো বলা প্রয়োজন এই কারণে যে আপনারা আজকে ইউটিউব ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, প্লিজ গো এবং আপনারা দেখুন যে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম যেই জায়গাটির থেকে ইউটিউবে আপনি কোনো উপাত্ত পাবেন বা কোনো ভিডিও দেখতে পারবেন বা কোনো ডকুমেন্টারি দেখতে পারবেন, আপনারা দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের বহু বিপ্লবী মানুষ যারা তার উপর আস্থা রেখেছিলেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়, শুধুমাত্র আওয়ামী লীগ বলে না, বিভিন্ন দলের সকলে মিলে কি ধরনের অ্যাডভার্স সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসছি। কেন বাংলাদেশে ভ্যালু জাজমেন্ট তৈরি হচ্ছে না? দ্য রিজন বিং আ পারসন হু ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ টু ফ্রি দ্য পিপল অফ বাংলাদেশ, যে তার সমস্ত জীবনের সিংহভাগ প্রয়োগ করেছেন বাঙালি জাতিকে মুক্ত করার জন্য, তাকে হত্যা শুধু করলামই না, বঙ্গবন্ধু নামটাও 30 বছর নেওয়া হয়নি, তিনি যে জাতির পিতা সেটাও রিকগনাইজ করা হয়নি। ভ্যালু জাজমেন্ট একটা ছেলের ভিতর তৈরি হবে কখন? একজন ছেলে ভালো ক্রিকেট খেলে কখন? যখন সে তার ক্রিকেট খেলা নিয়ে প্রাইড নিতে পারে, তখন সে ভালো থেকে আরো ভালো খেলোয়াড় হয়। অবশ্যই তার একটা ট্যালেন্ট আছে, জন্মগত একটা প্রতিভা আছে, সে ভালো ক্রিকেট খেলে, সে ভালো পেস বোলিং করতে পারে, ভালো ব্যাটিং করতে পারে, কেউ ভালো গায়ক হয়, খোদা প্রদত্ত, কিন্তু গান কিন্তু শিখতে হয়। সেন্স অফ গ্লোরি, সেন্স অফ প্রাইড এই জাতির কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি যে একটা যোদ্ধা জাতির অংশ, এটা বাঙালির কয়জন আজকে চিন্তা করে? কোন নতুন প্রজন্মের ছেলে মেয়ে আজকে চিন্তা করেন? এটা বাস্তবতা। আমি ডক্টর বিনায়ক সেনের একটা সেমিনারে গিয়েছিলাম 2000 সালের প্রথম দিকে, হ্যাঁ, সেখানে গিয়ে তিনি পরিষ্কার ভাবে বললেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB যত ডোনার এজেন্সি ইনক্লুডিং জাতিসংঘ নেভার থট দ্যাট বাংলাদেশ উইল প্রিভেইল। এবং আজকে 6.5% যে জিডিপির হার, দ্যাট ইটসেলফ অ্যাকর্ডিং টু দেম, ওই দাতা সংস্থার অনুযায়ী এটি একটি অলৌকিক ঘটনা, মিরাকল। বাট বাঙালি কেন পারলো? বাঙালি পারলো কারণ অদম্য স্পৃহার একটি জাতি। আমার এই দেশে যখন ঘূর্ণিঝড় হয়, আপনারা অনেকে জানেন, পার্থ হয়তো গ্রামে জানি, আপনি জানেন, এবং উনি ঘূর্ণিঝড় প্রবণ জায়গারই মানুষ। ঘূর্ণিঝড় হলে একজন বাবা মা তার সন্তানকে কবরটা দেয় কোথায়? যে পানিতে ভেসে গেছে। তার বাড়ির পাশে কবর দিয়ে সে নতুন করে জীবন শুরু করে, নতুন করে তার সংগ্রাম শুরু করে। সেই জাতির অংশ আমরা। সেই জাতির অংশ হিসাবে 7.5 কোটি মানুষের মধ্যে 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। বারবার অতীতের কথা বলতে হবে। কেন? কারণ আমার যে কন্যা সন্তান, আমি একা তো সবার কথা বলতে পারবো না। I want my daughter to be proud of Bangladesh. I want my daughter to be proud of our society. I want my daughter to be proud of our
এক্সিস্টেন্স শুধুমাত্র তখনই আমার মেয়ে চিন্তা করবে যে 3 বেলা খেলাম, ঘুমালাম, বিবিএ পাস করলাম, এমবিএ করলাম, একটা চাকরি নিলাম, জীবন ত্যাগ করিয়া চলিয়া গেলাম, ইহা আমার জীবনে একমাত্র মাকসাদ হইতে পারে না। আই হ্যাভ টু কন্ট্রিবিউট, আই হ্যাভ টু মেক এ ডিফারেন্স। গাড়ি চালানো খুব সরল একটা ব্যাপার। এবং আমি শামা ওবায়দ আপার একটা কথার উত্তরে বলতে চাই যে দেখুন, বাংলাদেশে রাজনৈতিকভাবে অনেক হানাহানি হয়, এই কথা সত্যি, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। কিন্তু তারপরে বাস্তবতা হচ্ছে, আমি যদি ভুল দেখে না থাকি, বাংলাদেশে জাতীয় নেতৃবৃন্দ যারা বর্তমান প্রেক্ষাপটে, তারা মৃত্যুবরণ করলে একে অপরের দল সম্মান জানান। হ্যাঁ, সেখানে হয়তো আমরা আরেকটু ভালো কিছু করতে পারি, আরেকটু বেশি সম্মান দেখাতে পারি, সেই বিষয়ে কোনো বিতর্ক নাই। এবং আপনি দেখেন, আমি এই ক্ষেত্রে পার্থ ভাইয়ের বাংলাদেশ জাতীয় পার্টির একটা কথা বলবো। আমি এই অনুষ্ঠানে বসে ওনার প্রয়াত বাবা নাজিউর রহমান মঞ্জু সাহেবকে সম্মান জানাতে চাই এই কারণে যে তিনি 71 সালে মুক্তিযোদ্ধা ছিলেন এবং 14ই জানুয়ারি 2004 সাল যখন বাংলাদেশ জাতীয় পার্টি 4 দলীয় ঐক্যজোটের একটি অংশ ছিল বটে, সেই সময় তিনি পরিষ্কারভাবে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেন যে বাংলাদেশের প্রত্যেকটি অফিস কক্ষে, সরকারি অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিতে হবে। এবং সেই প্রস্তাবটি, আমি জানি না পার্থ ভাইয়ের এটা মনে আছে কিনা, সেই প্রস্তাবটি আলী হাসান মুজাহিদ সাহেব, সহকারী জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ জামাতে ইসলামী, প্রত্যাখ্যান করেন। এবং সেই সময় নাজিউর রহমান মঞ্জু সাহেব পরিষ্কার ভাবে বলেন যে জামাতে ইসলামী কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলতে পারেন না, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন না, কারণ 1971 সালে তারা রাজাকারের ভূমিকায় উপনীত ছিলেন। আমি এই জায়গা থেকে ইতিবাচক এই কারণে, একই সাথে পার্থ ভাইয়ের পার্টি, আমি ইয়াং জেনারেশন, যেহেতু আপনি ইউর ভেরি পপুলার, এই জন্য আমি কথা বলতেছি যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সবাই মুক্তিকামী, আমরা স্বাধীনতা চাই, আমাদেরকে বারবার ফিরতে হবে এবং আমাদের শিক্ষায় এই স্বাধীনতার ব্যাপারটা, যে তারা কতটা নিষ্ঠুর ছিল, তারা কিভাবে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল, এই কথাগুলো ফোটাতে হবে। শুধু তাই না, এডুকেশনের ক্ষেত্রে একটা কথা বলি, আজকে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছড়াছড়ি, আমি ঘটনাচক্রে একটি বেসরকারি বিদ্যালয়ের সাথে জড়িত আছি পরোক্ষভাবে। এইসব বিশ্ববিদ্যালয়ে যখন কনভোকেশন হয়, আপনি যাবেন, এটি শুধু আওয়ামী লীগ সময়কার কথা না, এটা কিন্তু আমি সমস্ত বাংলাদেশের সকলের পক্ষ থেকে বলার চেষ্টা করছি, বিএনপির সময়ও তাই। যখন যাবেন, ভ্যালিডিক্টোরিয়ান যিনি বক্তৃতা দেন, তার বক্তৃতায় তার বাবা মা, তার শিক্ষক বা তার বিশ্ববিদ্যালয় ছাড়া দেশ, রাষ্ট্র, সমাজ নিয়ে কোনো কথা থাকে না। আমি মনে করি, যেটা শমী কায়সার বললেন, যে 14ই ডিসেম্বর এক লাইনে প্রকাশিত করা সম্ভব না, 16ই ডিসেম্বর এক লাইনে প্রকাশিত করা সম্ভব না, 1952 সালও একসাথে প্রকাশিত করা সম্ভব না। ঠিক একইভাবে এই গঙ্গা অববাহিকার বদ্বীপ অঞ্চলে সত্যিকার অর্থে বাঙালি, পরোটো অস্ট্রেলিয়া হিসেবে জন্মগ্রহণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ এবং বাঙালিকে তার উন্মেষ ঘটানোর জন্য তার যে প্রচেষ্টা, সেটাও 1-2 লাইনে প্রকাশ ঘটানো সম্ভব না। আমাদেরকে নতুন করে আমাদের সিলেবাস ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেখানে তাদের শিক্ষার সাথে নৈরাশ্য এবং হতাশার কোনো সম্পর্ক থাকবে না। আপনি দেখুন, এই ট্রেনটি 1993 সালে, পার্থ ভাই আপনার হয়তো মনে থাকবে, প্রশ্ন ব্যাংক নামে একটা জিনিস চালু হয়েছিল। জি, রাশিদ রহমান, আপনার কাছে আবার আসবো, জি। পরের রাউন্ডে নিশ্চয়ই আপনার কাছ থেকে এই ব্যাপারে আমরা আরো জানবো। জনাব পার্থ, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন, রাজনৈতিক ঐক্যমতের দরকার। আমি সঙ্গে একটু মানে আমদানি ভাইকে বলতে চাই যে যেই কথাগুলো হচ্ছে, যারা বলছেন, বিশেষ করে তারা প্রত্যেকেই রাজনীতিবিদ, রাজনীতি চর্চা করেন, যে কথাগুলো হচ্ছে সবকিছু কিন্তু হচ্ছে যে রাজনীতিবিদদেরই দায়িত্ব কিন্তু দাঁড়াচ্ছে, কেননা তারাই দেশের শাসন, সুশাসন, যেই শাসনই বলেন, প্রতিষ্ঠা করছেন। তো কথাতে যে জায়গাতে যাচ্ছেন যে রেসপন্সিবিলিটির জায়গাটা, দায়িত্ব নিয়ে কথা বলছেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, প্রশ্নটা করেছিলাম যে আসলে দায়িত্ব আমরা কেউ দায়িত্বটা নিচ্ছে না। জি, আমদানি। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা তো এক একজন এক এক সেক্টরের মানুষ, ভাই রাজনীতি করে একটা স্টেজে করে, আমি একটা স্টেজে করি, শামাওয়াদ একটা স্টেজে করে, ভাই একটা স্টেজে করে, শমী আপা, আপন ভাই ডিফারেন্ট সেক্টরে সাকসেসফুল। আমি কারো কথার জবাব দিব না বা কিছু না, জাস্ট আমি রেফারেন্স দিয়ে বলছি যে আমি আই সি আ লট অফ ইমোশন রাশেক ভাইয়ের কথায়, শমী আপার কথায়। ন্যাচারালি শমী আপা থাকবেই, ওনার বাবাদের স্যাক্রিফাইসের জন্যই আজকে এখানে বসে আমরা কথা বলতে পারছি। তবে দুঃখের কথা কি, আপনি পাসপোর্টের কথা বললেন, অনেক আওয়ামী লীগের বড় বড় নেতা নেত্রীদেরও কিন্তু পাসপোর্ট আছে বিদেশি। আপনি আপনার বাবার কথা বললেন, 7 জন বীর মুক্তিযোদ্ধার নামও, বীর শ্রেষ্ঠ নামও আজকে অনেকে বলতে পারেন না। আপনি কয়জনকে শেখাবেন? কয়জনকে? কয়েকজন আওয়ামী লীগের সংগঠকের সন্তানরা জানে 7 জন বীর শ্রেষ্ঠের কথা,
স্কুল লাগে না, বাড়িতে বসে কে কি শিখিয়েছে। রাশেক ভাই, আপনি যে কথাটা বললেন আপনার পার্সপেক্টিভ থেকে বলছেন, বাট পলিটিক্স খুব নিষ্ঠুর। আপনি যত উপরে উঠবেন আপনার তত মেকানিক্যাল হয়ে যেতে হবে, আপনি যত উপরে উঠবেন তত আপনার ইমোশনকে সরিয়ে ফেলতে হবে। এবং আমরা যারা রাজনীতি করি, আমরা ঐক্য করি, আমরা অনেক কিছু করি, অনেক কিছুকেই অনেকে কম্প্রোমাইজ, হিপোক্রেসি বলে আমরা স্ট্র্যাটেজি বলি, এবং আমরা শিখি প্রতিদিন করে করে, বিকজ আমাদের লক্ষ্যটা হলো এমন একটা জায়গায় যাওয়া যেখানে যে দেশকে সার্ভ করা। আপনি বলতে যাচ্ছেন, ভাই একটা কথা বললো মেধাবী, বেশি মেধাবী প্রবলেম। বাংলাদেশে যা যা ক্ষতি করেছে, যত বড় বড় চোর সব কিন্তু মেধাবী, অত্যন্ত মেধাবী, অত্যন্ত শিক্ষিত। পলিটিক্স সৎ আর মেধাবী হলে হবে না, পলিটিক্যাল ক্যারা থাকতে হবে। পলিটিক্সের একটা ডিএনএ থাকে বা পলিটিক্সের একটা সিমটম থাকে, ওই জিনিস কিন্তু মানুষের মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু আপনি করতে পারবেন। আপনি বেস্ট সৎ মানুষকে নিয়ে আসেন, মেধাবী অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড সব মিলিয়ে নিয়ে আসেন, ডাজন্ট ম্যাটার, হিল মেক এ কমপ্লিট ফুল আউট অফ হিমসেলফ। বিকজ পলিটিক্সের ওই জিনিসটা থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, বিচক্ষণতা থাকতে হবে, চালাকি থাকতে হবে, সব থাকতে হবে, কিন্তু এটার গোলটা থাকতে হবে দেশের উন্নতি করার জন্য। অনেক কথা প্রসঙ্গে আসছে, দুর্নীতি, গণতন্ত্র, সেই জিনিসটা এগিয়ে যাচ্ছে। আপা যেটা বললেন সত্যি, ডেভেলপিং কান্ট্রিতে দুর্নীতি থাকে, বাট দুর্নীতির বিচার হতে হবে। চোখের সামনে দুর্নীতিবাজদের ঘুরতে দেখতে পারবো না। ভাই যেটা বললেন গণতন্ত্র আস্তে আস্তে, ওই যে দোকানের মালিকের কথা বললেন, সত্যি কথা, বাট যে হেড তার গণতান্ত্রিক হতে হবে। why do people say that democracy is difficult? Because democracy is so difficult to educate the people. আজকে গ্রামে আপনি যাবেন, বিএনপি যত খারাপ করুক, আওয়ামী লীগ যত খারাপ করুক, গ্রামের একটা লোক আওয়ামী লীগ ছাড়বে না, বিকজ এটা তার পরিচয়, রাজনৈতিক পরিচয়। এটা তার ধর্মের মতো, যে বাবা আওয়ামী লীগ করে গিয়েছে, আমি আওয়ামী লীগ করে যাবো, বাবা ধানের শীষ করেছে, আমি, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। আপনার মনে নেই মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলতো মার্কা ম্যাটার করে, ক্যান্ডিডেট ম্যাটার করে না। তার মানে কি? তার মানে হলো এটা রাজনৈতিক পরিচয় হয়ে গিয়েছে। তো এগুলি তো ডেঞ্জারাস। এই জন্য আমাদের দুঃখটা হলো, যখন যারা দলগুলি পরিচালনা করে তারা যদি বা ওনারা যদি গণতান্ত্রিক না হয়, সেই ক্ষেত্রে আমরা অফকোর্স, আমি যেটা বলছেন আশাবাদী তো অফকোর্স আমরা, বাট ভরসা পাচ্ছি না। আশাটা যে হবে। আর তাজুল ভাইয়ের একটা কথাতে বলি, আমাদের একটু সিনিয়র হবে, আগের জেনারেশনের একটা কথা ধরেই বলছি, এই ট্রেন্ডটা আমাদের বন্ধ করতে হবে। সবাই জানে ইতিহাসে, যে যতই চেষ্টা করুক, বঙ্গবন্ধু জিয়াউর রহমান সাহেব কে কোথায় আছে কোনো সার্টিফিকেট লাগে না। আমাদের চরিত্র অনুসারে আমরা অনেককে অপছন্দ করি। এক বাবার ঘরের 4টা সন্তান থাকলে 2 ভাই 2 ভাইকে পছন্দ করে না। সারাদিন বসে শিখানোর দরকার নেই। বঙ্গবন্ধুকে এমনও অনেক লোক আছে এত ভালোবাসে যে বাবার চেয়ে বেশি তার কবর জিয়ারত করে, ওনার কবর। আবার এমনও লোক আছে যা পছন্দ করে না যে বঙ্গবন্ধুর ছবিটা যে টাকায় থাকে সেই টাকাটা বুক পকেটে রাখে না। কারণ আমরা কি যাবো 40 বছর পর যে মানুষকে এডুকেট করব? না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। কেউ যদি বিভ্রান্তিতে থাকতে চায়, কেউ যদি পছন্দ না করে, তারপর যার জানার ইচ্ছা সে জানবে। সমীয়াপার একটা কথা ধরি, সমীয়াপা খুব কারেক্টলি বলেছেন, বাট আমি একটু অ্যাড করি যে সুযোগ করে দিচ্ছে না। সমীয়াপা, প্রবলেম হলো আমরা যারা রাজনীতি করি ফার্স্ট হ্যান্ড, ভাইয়ের সাথে একটা কথা বলি, আমি একটু সময় নিই বলে 1 মিনিট, যে ক্রিকেটের একটা উদাহরণ দিয়েছিল। আপনি চিন্তা করেন, ভারতে 11টা প্লেয়ার ক্রিকেট খেলে, কত লক্ষ লক্ষ ছেলে সকাল 7টার সময় থেকে রাত 11টা পর্যন্ত সেই ক্রিকেটে প্র্যাকটিস করে, মাত্র 11টা ছেলে বের হয় ভারত টিমে বা বাংলাদেশ টিমে। পলিটিক্স তো সমীয়াপা তাই, ইটস নট বেড অফ রোজেস, কেউ কাউকে দিবে না, ইটস লাইক আ ওয়ার। ইটস নট হোয়াট দ্য কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইটস হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি। আপনি যে বলছেন ইয়াং জেনারেশন রাজনীতিতে অনীহা, কেউ রাজনীতি বিছিয়ে দিবে না যে আপনি এসে এমপি হয়ে যান। আপনার সেটা উপলব্ধি করতে হবে ইয়াং জেনারেশনের, যে হ্যাঁ, আই ও দিস রেসপন্সিবিলিটি টু মাই কান্ট্রি, এখানে ননসেন্স ইজ গোয়িং অন, আমার দায়িত্ব, আমি আগাবো, আমি করব। যদি এখানে প্রতিবন্ধকতা আসে আমি সেটাকে সরাবো। এইভাবেই দ্য বল উইল স্টার্ট রোলিং। আপনি যদি মনে করেন আমরা কি এফেক্টিভ জিনিস দিতে পেরেছি কি পারি নাই, আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেন যে রোল মডেল কে বা কি, এটা ইম্পর্টেন্ট না। আজকে এখানে এই আলোচনা শুনেও যদি কেউ মনে করে যে হ্যাঁ আমরা কালকে রাজনীতিতে আসবো এবং আমরা বেটার করবো, আমি মনে করি সেটাই আমাদের সাকসেস। কিন্তু আপনি যেভাবে বলছেন, মানে আমি যেটা ইন্ডিকেট করতে চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন যে শুধু মেধাবী হলেই হবে না, আর তাকে আরো কিছু তার কোয়ালিটি থাকতে হবে, ওটা নিয়েই কিন্তু আমরা মেধাবীর কথা বলেছি। এবং রাজনীতিতে যে জিনিসটাই এসছে যে মেধাবীরা আসতে চাচ্ছে না কিংবা অনাগ্রহ প্রকাশ করছে, তারা যদি তারা যদি সরে যায় তাহলে পরে কি অবস্থা হবে? না, এটা তো প্রবলেম, বিকজ আজকে আপনি যে লুকটা দেখছেন কেন, 91 থেকে পল্টু যারা আছে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, রাজনীতি মেধা শূন্য। আমি আপনাকে একটু বুঝাই, আসিফ আপনি বুঝতে পারবেন। একটা সময় ছাত্র নেতা কারা ছিলেন? শামা আপার বাবা ছিলেন রাজ্জাক সাহেব, মাহমুদ সাহেব, তোফাল সাহেব, এই যে বড় বড় নেতারা যারা ছিলেন, 91 পর থেকে কি কার কোমর থেকে কাটা রাইফেল পড়ে যাচ্ছে,
কে ককটেল ভালো বানাতে পারে, কে জনগণকে 91 থেকে তো রাজনীতির ট্রেন্ডটা এভাবে চলে আসছে, সুতরাং এই লেভেলের নেতাগুলি চলে আসছে। তো 20 বছরে যদি কোনো দেশে ম্যাট্রিক পাস না করে, 20 বছরে তো আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন না। সো যেই 20 বছরে যে জিনিসগুলি হয়েছে সেটা রেজাল্ট তো আপনার একটা পিরিয়ডে দিতে হবে। বাট আজকে থেকেও যদি আপনি স্টার্ট করেন, নিউ জেনারেশন স্টার্ট জয়েনিং পলিটিক্স, সেটা রেজাল্ট পাবেন আফটার 10 ইয়ার্স। বাট সেই প্ল্যাটফর্মটা আপনার রেডি করতে হবে এবং নতুন জেনারেশনের সেটা উপলব্ধি করতে হবে যে আমাদের দায়িত্ব আমি দেশকে কিন্তু বাঁচানো। সেটাই বলতে চাচ্ছিলাম, রাষ্ট্র সেই প্ল্যাটফর্ম তৈরি করছে কিনা। জি, আপনার কাছে আবার আসবো জনাব তাজুল ইসলাম। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, সেই পরিকল্পনার কোন জায়গায় আমরা আছি? জি, ধন্যবাদ। আমরা যে আলোচনাটা করছি আজকে, যদি আমি হিসাব করি 70টি দেশের স্ট্র্যাটেজিক্যাল রিপোর্টের অনুযায়ী, ওটার পরিসংখ্যান অনুযায়ী যদি আমি আমার দেশের অবস্থানটা বিবেচনা করি, তাহলে 73টি দেশের আমাদের সমসাময়িক সময়ে তারা স্বাধীনতা অর্জন করেছে, তাদের থেকে আজকে তাদেরকে পথ প্রদর্শকের ভূমিকা বাংলাদেশ পালন করছে। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, নির্ধারণ করতে হবে আমি কোন জায়গায় আছি। আমি কি পিছিয়ে গেছি, না আমি আগাচ্ছি। যদি আমি আগিয়ে থাকি তাহলে আমার হয়তো আরো বেশি দ্রুত গতিতে আগানোর কথা ছিল। এখন সেখানে আমার ইম্পিডিগুলোকে আমি আইডেন্টিফাই করা উচিত। এখন সেটা না করে আমি যদি মনে করি অথবা এই ধারণাটা জাতিকে দেওয়ার চেষ্টা করি যে আমাদের এই অগ্রগতিটা কোনো অর্থ নেই অথবা আমরা আগেই নেই, তো তাহলে আমার মনে হয় মানুষকে হতাশ করা হবে। আমরা জাতির জনকের সাথে অন্য কাউকে তুলনা করতে গেলে এটা আমাদের অনেকেরই কষ্ট লাগবে। এখন সেখানে পার্থ সাহেব ডিপ্লোম্যাটিক্যাল যদিও এটা গালি দিছেন, তো আমি এটাকে হজম করছি না। আমি বলছি যে আপনি বলছেন যে জাতির জনকের বিষয়ে আমরা যখন কথা বলি, জাতির জনকের ভূমিকা এবং এটা আপনার সবাই জানে। হ্যাঁ, আমরা জানি, অফ কোর্স বাংলাদেশে সবাই জানে। অবশ্যই জাতির জনকের আপনার সার্টিফিকেট আমার না, আমি আপনি যখন নাকি জিয়াউর না, রহমান আমি একই লেভেলে আনছি না, 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 আমি তো ক্লিয়ার করে দিই আপনাকে। পার্থ সাহেব, আমি প্লিজ, আপনি ইউ আর দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ইউ হ্যাভ অ্যাক্টিভ রোল ইন দ্য ভাই, পার্লামেন্ট। আপনি যাতে wrong না মনে করেন, আমি একটা কথা বলি, এখানে আমাদের ডিবেটটা এই জায়গা না, আমাদের ডিবেটটা আমরা এই জায়গাতে আমাদের ডিবেট না। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চেঞ্জের কথা বলে, কেন বলে? যে তাদেরকে আরো পরিবর্তন, তাদের যেখানে জিডিপি আপনার যেখানে তাদের পার ক্যাপিটাল ইনকাম $50,000, তো সেখানে আমরা আজকে $200 থেকে $1,200 উন্নতি করেছি। তো আমরা তো যথেষ্ট আগেতে সক্ষম হয়েছি। এখন আমাদের, আপনি লং টার্ম পার্সপেক্টিভে আমাদের প্ল্যানের কথা বলেছেন। এই সরকার ক্ষমতা আসার পরে প্রথম ডেল্টা 2100 লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান করার ব্যবস্থা করেছে। আমাদের এদেশের, আমরা যদি অতীতের বিভিন্ন সময়গুলোর সাথে তুলনা করি তো আমার অবস্থানটাকে আমি প্রদর্শন করতে হবে। আপনি দেখেন 91 সনে যে সরকারটা ক্ষমতায় আসলো, তারা 5 ইয়ার্স প্ল্যান করতে যাত্রা আরম্ভ করলো, সেটা শেষ হইতে হইতে তাদের মেয়াদও শেষ হয়ে গেল। আর আজকের এই সরকার ক্ষমতা আসার পরে তাদের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারা 18 মাসের ভিতর শেষ করে তাকে সুন্দরভাবে সমাপ্তির মাধ্যম দিয়ে নতুন যাত্রা আরম্ভ করছে। তো আমরা আজকে এই সরকারের মেয়াদকালের সময় একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে কাজ করা হচ্ছে এবং অনেক খাতে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। আপনি কি এটা কি বিবেচনায় আনবেন না যে এদেশে আমরা প্রায় 90% মানুষ 3 বেলা খেতে পারতাম না, আজকে সেখানে 100% মানুষকে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারছেন। এই অর্জনটাকে আপনি কি রিকগনিশন দেবেন না? আপনি যেখানে বিদ্যুতের অভাবে আমাদের দেশের শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, সেখানে আপনি আজকে বিদ্যুৎ সরবরাহের মাধ্যম দিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থাকে যথেষ্ট অগ্রগতি সাধিত করতে পেরেছেন। এটা কি আমরা রিকগনিশন দেবেন না? তো আমি মনে করি আমাদের যথেষ্ট অগ্রগতি ঘটেছে। আমরা এই অগ্রগতির মধ্যখানে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনের পথ চলার দিকগুলো সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের ভাবতে হবে যে কিভাবে আমরা আগাবো। এখানে আমি মনে করি রাজনীতিতে যে ডিবেট আছে এটা একটা চিরন্তন বিষয়, গণতন্ত্রে এটা থাকবেই এবং এটাকে আমরা শুধুমাত্র একমাত্র আমরা রাজনীতি আমাদের অর্থ এগিয়ে না যাওয়ার জন্য একটা মাত্র কারণ হিসেবে ধরবো, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি না। আর মেরিটোরিয়াস পলিটিশিয়ান, আমরা মেরিটোরিয়াস বলতে এটা ডেফিনিশনটা কি হবে আমি জানি না। এখন আমরা এই দেশে সামরিক ব্যুরোক্রেটসরা এই দেশ পরিচালনা করেছে, সিভিল ব্যুরোক্রেটসরা বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন, আমরা শিক্ষকদেরকে ক্ষমতা আসতে দেখেছি। আমি জানি না, আমি জানি না, অফকোর্স আমাদের জেনারেশন গ্যাপ অনুযায়ী আমাদের নলেজ গ্যাপ আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু বাস্তবতাটা হলো এটা আর কি। আমি এটা মনে করি না যে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ, আমি একটা প্রস্তুতির কথাটা বলছি যে কতখানি নতুন জেনারেশন আমাদের আপনাদের পরে প্রস্তুতি নিয়ে আসছে দেশ পরিচালনা করার জন্য। প্রস্তুতি নিয়ে আসতে পারছেন, এর কারণটা আমরা এখানে একটা ভালো প্রস্তুতির জন্য আপনার একটা পরিবেশের দরকার।
আপনি কি এটা অস্বীকার করবেন? আমার কি অস্বীকার করার কোন সুযোগ আছে যে দেশে অস্ত্র এবং টাকা, মানি ইজ নো প্রবলেম, এই কথা বলে যখন রাজনীতি ভিত্তিবস্তু স্থাপন করা হয়, তো সেখানে মেধাবীরা কেন রাজনীতিতে আসবে? তখন কেন আপনার ভালো ছেলেরা রাজনীতিতে আসবে? এরকম তো সমস্যা আমাদের ছিলই, আছে। সঙ্গত কারণে তোফায়েল আহমেদের মতন এবং আব্দুর রাজ্জাকের মতন ডেডিকেটেড লিডারের আমরা আজকে সংকট দেখছি। এই সংকট আমাদের আজকের যে যাত্রা, আজকের শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা অব্যাহত আছে, আমি বিশ্বাস করি এটা যদি অব্যাহত থাকে তাহলে সময়ের ব্যবধানে এই সংকট আমাদের সংকট বলে আমাদের কাছে মনে হবে না। আমরা এটাকে মোকাবিলা করতে পারবো। আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য, আমাদের আজকে ডেমোক্রেটিক ডিভিডেন্ড, আমরা এটাকে কাজে লাগাইতে হবে, এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা যে সমস্ত কথাবার্তা বলে আমাদের মানুষের মধ্যে একটা হতাশা সৃষ্টি করছে, আমার মনে হতাশ হওয়ার মতো কোনো কারণ নাই। সারা পৃথিবী আমাদেরকে দেখে আজকে তারা উজ্জীবিত হচ্ছে। বাংলাদেশের মতন একটা দেশ, তারা আজকে এত দ্রুততার সহিত অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন খাতে তারা এত অগ্রগতি আপনি অর্জন করতে সক্ষম হয়েছে। তো তাইলে সেখান থেকে, যেখানে বাংলাদেশ থেকে অন্যরা শিখছে, আর আমরা আমাদের দেশের মানুষদেরকে এনকারেজ না করে অথবা আপনার সেই পক্ষে অবস্থান না নেওয়ার জন্য আমরা তাদেরকে হতাশাজনক যদি বক্তব্য দিয়ে, মতামত দিয়ে যদি জাতিকে বিভ্রান্ত করি, আমার মনে হয় এটা আমার মনে হয় সঠিক দায়িত্ব পালন করছে না। একটি ফোন আছে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল বলছি রংপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি প্রথমে আরটিভির মাধ্যমে মদন পিয়াস করিম স্যারের রুহের মাগফিরাত আপনার কামনা টেলিভিশনের করছি। আর ভলিউমটা আমার একটু কমিয়ে প্রশ্নটা নিন। হচ্ছে যে সরকার দলীয় যিনি আছেন তাজুল সাহেব, ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে বিগত কয়েক আপনার বছরে টেলিভিশনের যে ভলিউমটা একটু পরিমাণ কমিয়ে নেবেন। ব্যাংক ডাকাতি, কেলেঙ্কারি, এগুলি নিয়ে মানুষের সুইসাইড, হলমার্ক কেলেঙ্কারি, এবং আমাদের দেশে এখন 153 জন সংসদ সদস্য যারা অনির্বাচিত, আমি একজন নাগরিক হিসেবে ভোটই দিতে পারিনি। আর একটু আগে শ্যামা উনি বললেন যে লাখ লাখ জিপিএ পাস পেয়েও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, কেউ 8-9% পাস করতেছে। তো আসলে আপনার অনুষ্ঠানের মাধ্যমে কেমন বাংলাদেশ চাই, আর কেমন বাংলাদেশ এজ এ বাংলাদেশের নাগরিক আমি দেখছি, এটা যদি আমাকে একটু বলেন। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি তাজুল ইসলাম। আমি এই 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক ডিবেট হয়েছে। এখানে আমরা একটা পরিস্থিতিগত কারণে দেখেছি যে বিএনপি নির্বাচনে আসে নাই। তো নির্বাচন না আসার কারণে অনেকেই সুযোগ পেয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার। এই বিষয়টাকে নিয়ে আমার মনে হয় সংবিধান সেখানে পরিষ্কারভাবে তার মতামত দিয়ে দিয়েছেন এবং কোর্টও রায় দিয়ে দিয়েছেন। তো এটা নিয়ে আমার মনে হয় নতুন ডিবেটের কোনো সুযোগ নেই। আপনার এই প্রশ্নকর্তার অন্য যে সমস্ত না না বলেন, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলছি, দেখেন 5ই জানুয়ারির যে নির্বাচনটা, জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করলে তো ভালো হতো, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সমস্যাটা হচ্ছে যে এই যে আমার ভাই, রংপুরের ভাই, আমি রংপুরের মানুষ, উনি বলছেন যে উনি ভোটটা দিতে পারেন নাই। আমি প্রথমেই এই অনুষ্ঠানের প্রধান বলেছি যে ডেমোক্রেসি হাজারো বছরের সুপ্রাচীন একটা ঘটনা। ডেমোক্রেসিটা কি, নির্বাচনটা কি, ইটস এ টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি। কে ঠিক কে ভুল, যে ঠিক হবেন তার দিকে জনসমর্থন বেশি থাকবে। এখন আপনি টাগ অফ ওয়ারে পার্টিসিপেট করবেন না, এটা তো আপনার ইচ্ছা। আপনি নির্বাচনে যাবেন না, আপনি অ্যাবস্টেইন করছেন। দুঃখজনক বিষয় হচ্ছে বহু জাতীয়তাবাদী দলের সমর্থক আমার পরিচিত, তারা আমাকে বলেছেন যে ভাই, বিএনপি যে নির্বাচন করতো অ্যাটলিস্ট আমি ভোটটা দেওয়ার জন্য চেষ্টা করতাম, আমি দিতে না পারলে আমাকে নিয়ে এসে আন্দোলন করতে পারতো। এটা বাস্তবতা। আপনি দেখেন এই দেশে আজকে 11 কোটি সিম কার্ড আছে, 6 থেকে 7 কোটি মোবাইল ফোন চলে, তার 30-40% ফোনে ক্যামেরা আছে। নট অনলি দ্যাট, 20টার বেশি টিভি চ্যানেল আছে। নট অনলি দ্যাট, 200-রও অধিক পত্রিকা, দৈনিক পত্রিকা বাংলাদেশে আছে। আপনি 2014 সালের 5ই জানুয়ারি, আমার প্রশ্নের শেষ অংশটা সেটা হলো আমরা দুর্নীতি নিয়ে, হলমার্ক নিয়ে কথা বলছি। না বিকজ আপনি যে এটা দাঁড়ান, আপনি যে কথাটা রেইজ করলেন, তাহলে আমি একটা কথা বলি। আপনার ক্যামেরা উপজেলায় দেখেন নাই ক্যামেরার কি হয়েছে? সব নৌকা আমরা তো দেখেছি, তারপরও আমরা বিশ্ব বেহায়ার মতো এমপিদেরকে দেখেছি তারা কি কথা বলেছে। আমরা টেলিফোনে হাজার হাজার, আমি বলি আপনাকে, না আমি বলি আপনার কথাটা শুনুন। আপনি নিজে একজন সংসদ সদস্য, না আমি বলি না, আমি সংসদ সদস্য ছিলাম মানুষের ভোটে ছিল। না আপনি সদস্য এবং শুনেন, আপনি পলিটিক্যাল কথাটা উঠালেন, তাই আমি বললাম আপনাকে একটা কথা। আমি কিন্তু কাউকে বেহায়া, না আমি আপনাকে বলি, আপনি যেই কথাটা কেন উঠাচ্ছেন এই কথা, আমি শুধু বলেছি আমরা এখানে একটা ভালো কথা বলতে আসছি। আপনি 5ই জানুয়ারি নিয়ে কথা বলছেন, আপনি বলেছি এটা আপনি করতে পারেন, কখনই করতে পারেন। 5ই জানুয়ারি নির্বাচনটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেক কথাই হয়েছে। 5ই জানুয়ারি নির্বাচনে
এখন যারা বিএনপি কে ভোট দেবেন তাদের প্রার্থী ছিল না, সেই কারণে তারা ভোট দিতে পারেন নাই। এখন এটার জন্য তো আমরা কত ডিবেট, আওয়ামী লীগেরও তো ভোট দিতে যায় নাই, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না না না, কোথায় কোথায়, যেমন আমি ইলেকশন করেছি, আমি 1,62,000 ভোট পেয়েছি, আমি কি নির্বাচন করি নাই? এখন কোথায় কোথায় আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ সেখানে আওয়ামী লীগের একক প্রার্থী ছিল, আর কোনো প্রার্থী ছিল না। বিএনপি যেখানে কন্টেস্ট করেন নাই, সে কারণে এই পরিস্থিতি। কিন্তু আচ্ছা, আমি যে প্রশ্নকর্তার হলো যে হলমার্ক দুর্নীতি নিয়ে যে কথাটা আছে, হলমার্ক দুর্নীতির তদন্ত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের অনেকেই জেলে আছে এবং অন্যরা ফেরারি হিসাবে আছেন। কিন্তু আমি যদি একই ঘটনা যদি আমি অতীতের দেখি, যারা নাকি সমালোচনা করার জন্য এক মন প্রাণ নিয়ে শপথ করে মাঠে নামছেন, তাদের সম্বন্ধে যদি আমি বলতে যাই, ওরিয়েন্টাল ব্যাংক পুরাটা লুট হওয়ার পরে কিন্তু কেউকে গ্রেফতার করা হয়নি। ও রূপালী ব্যাংক যখন নাকি কোনো যুবরাজের কাছে বিক্রি করার কথা বলা হয়েছে, তখন কিন্তু সেখানের মধ্যে কিন্তু আজকে ওনারা কিন্তু সেই কথাগুলো বলবেন না। অর্থাৎ আজকে মোদি সাহেব সিটিং মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আজকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে কোর্ট স্বাধীনভাবে রায় দিয়ে জেলে পোড়া হয়েছে। এটা কি প্রমাণ করে না একটা সরকারের 42 বছরের ইতিহাস, শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে শেয়ার মার্কেট থেকে আমি লিস্ট দিয়ে বলতে চাই, শেয়ার মার্কেট সহ ডিজিটাল বাস্তু থেকে আরম্ভ করে দুর্নীতির লিস্ট দিয়ে আমরা সাবজেক্ট আমরা চেঞ্জ, আমরা অন্যদিকে এটা আমাদের নাসিরউদ্দিন পিন্টু এসব বলে দেন, মেনি করাপশনে নোবেল দেওয়া যায়। আপন ভাই এগুলি বলে না, দুজন বক্তা রয়ে গেছে। এইগুলি আমরা দেখেছি, যাদের ব্যাংকে পয়সা রাখা ছিল না তারা ব্যাংকের মালিক হয়েছে। আপনি কি বলেন? আমরা সবাইকে কথা বলতে, আমরা আসলে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে রাজনৈতিক সম্প্রীতি এবং রাজনৈতিক সহিষ্ণুতা এটা খুবই জরুরি আমাদের এখানে। যেমন আমরা যেরকম যারা যদি অংশগ্রহণের কথা বলেন, তা আমি এখানে অংশ নিতে এসেছি, কিন্তু কথা বলার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করা বা প্ল্যাটফর্ম থাকার বিষয়, সেটা ক্রমশই অন্যরকম ভাবে চলে যাচ্ছে। আমরা কেমন বাংলাদেশ চাই সেই জায়গা থেকেই বলছিলাম যে আমি অবশ্যই এখনো আমার কথাতে স্টিক করব যে আমি সৎ মেধাবী রাজনীতিবিদরা এই দেশকে সুশাসনের ভিতরে নিয়ে আসবে, আইনের শাসন সর্বতোভাবে প্রতিষ্ঠিত করবে, এইরকম বাংলাদেশ দেখতে চাই। শুধুমাত্র যদি একটি কাজই করা যায়, তাহলে অন্যান্য সমস্ত, আমি ইরেসপেক্টিভ সমস্ত রাজনীতিবিদদেরকে এই অনুরোধটা করব যে আপনারা পরস্পরের প্রতি সহিষ্ণু হন, পরস্পরের প্রতি সম্প্রীতি নিন, পরস্পরের সঙ্গে বুদ্ধির বিনিময় করুন, এবং যেহেতু এই দেশটাকে আপনি একটি জায়গায় নিতে চান, সেই লক্ষ্যটাকে স্থির করুন। আমরা কারো কাছে লক্ষ্য পাচ্ছি না এখন পর্যন্ত। আরেকটা বিষয় বলা হচ্ছে যে আপনার মানে আমার এই পাশেও রাজনীতিবিদ আছেন, ওই পাশেও রাজনীতিবিদ আছেন। তো আমরা দেখতেছি কথাতে শুনবেন, কথার কিন্তু প্রত্যেকটা কথার একটা দোতন আছে, একটা ওজন আছে। যেমন খানিক আগে আমি বলেছিলাম যে বিরোধী দল, বিরোধী যখনই শব্দ হয় তখন বিরোধিতা শুরু হয়ে যায়। সেই রকম আরেকটি শব্দ আছে, দেখবেন রাজনীতিবিদরা যে শব্দগুলো ব্যবহার করেন, আজকেও ব্যবহার করেছেন, দর্শক প্রতিনিয়তই শোনেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম অথবা আমরা যখন ক্ষমতায় আসব, ক্ষমতা ওনারা শব্দ ব্যবহার করেন। ক্ষমতা কিন্তু মানুষকে অন্য কিছু করার জন্য চেষ্টা করে, এটা হবে দায়িত্ব। আমরা যাদেরকে ভোট দিয়ে যখন নির্বাচিত করি কাউকে, তখন তখন আমরা তার জনগণ তাকে দায়িত্ব দেয়। আপনি বলতে চাচ্ছেন ক্ষমতা না, আমরা দায়িত্ব বা দায়িত্ব। এক্স্যাক্টলি। জি, আমাদের এই শব্দগুলোর পরিবর্তন হওয়াটা উচিত, যে দায়িত্ব যখন কোনো একজন রাজনীতিবিদ নিবেন, যেমন রাজনীতিবিদরাই এই দেশকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দিবেন। তো আমি এখানে ইয়াং রাজনীতিবিদরা আছেন, তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা আরেকটু সহিষ্ণু হন পরস্পরের প্রতি, আরেকটু সম্প্রীতি সৌহার্দ্য এবং দেশকে রাতারাতি পরিবর্তন হবে না। ধন্যবাদ। আমাদের আজকে আলোচনা শেষ করব। আমাদের আপনি অনেক তাজুল ভাই, এটা আপনি অনেক বলেছেন। আমি আমরা কনক্লুডিং, আপনি বলেন আমাকে 1 সেকেন্ড, 5 সেকেন্ড দিলাম। আচ্ছা 5 সেকেন্ড। আমি একটা কথা বলবো যে আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী ওনার রাশিক ভাইয়ের কথার উত্তর দিয়েছেন আমেরিকাতে। উনি বলেছেন, আমি নিজের কানে শুনেছি, বাংলাদেশের জনগণ শুনেছে, যে উনি বলেছেন যে নির্বাচন কেন দিব, বিএনপি জামাতকে ক্ষমতায় আনার জন্য।
তার মানে কি নির্বাচন উনি মনে মনে ভাবেন যে যদি নির্বাচন হয় আজকে বা 5 তারিখের নির্বাচনের যদি একটা ইনক্লুসিভ নির্বাচন হতো তাহলে বিএনপি জামাত ক্ষমতা আছে। আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আলোচনা শেষ পর্যায়ে, আলোচনা শেষ পর্যায়ে তাজুল ইসলাম আপনি বলতে চাচ্ছিলেন, আপনাকে 10 সেকেন্ড ডাটা দেওয়ার জন্য, একটি ডাটা দেওয়ার জন্য দুর্নীতি আমরা সুন্দরভাবে আলোচনা শেখ শেষ মুজিব করতে সাহেব চাই। চারপাশে চোরের খনি ছাড়া কিছু পায় না, সুতরাং দুর্নীতি ওই সময় থেকে যে আমি এখানে আমি একটা ছোট্ট ডাটা দেওয়ার জন্য, যে আমরা 1981 সন থেকে 90 সন পর্যন্ত এভারেজ আমাদের জিডিপি ছিল 3.7 ওই ডিকেডে, আর সেখানে আজকে 6.3 এভারেজ আমরা কন্টিনিউ করেছি। এবং আমাদের গ্রোথ, আমাদের সামগ্রিক অর্জন দেখার মতো, এবং আমরা অনেক দূর আগিয়েছি। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্নে দেখেছিলেন সোনার বাংলা, এবং আজকে আমরা সেই স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠা করার দ্বার প্রান্তে এসে দাঁড়াচ্ছি। ধন্যবাদ। ঠিক, আমি বলি আমাদের একেবারে হাতে সময়, আমি জাস্ট আমি একদম ছোট বলবো, কোনো পলিটিক্যাল ডিবেট আমি সুমি আপনাকে নিয়ে একদম ওনাকে সেকেন্ড রাউন্ডে দেওয়া হয়নি। না, অসুবিধা নেই। জি না, আপনি আচ্ছা, আমি খুব সংক্ষেপে শেষ করি, আমি বরং শুনতে চাবো যে পার্থ কি বলে, আসিফ কি বলে বা শ্যামা কি বলে। আমার কথা হচ্ছে, প্রথম কথা, আমি যখন বঙ্গবন্ধুর কথা বলবো আমি তার সাথে অন্য কোনো নেতৃত্বের কথা বলবো না, কারণ বঙ্গবন্ধু অনেক বছর ধরে তার সংগ্রামের মধ্য দিয়ে 71 সালে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালিকে একসাথে করে একটা দেশ দিয়েছেন, 1। 2 হচ্ছে, আমরা যখন নতুন প্রজন্মের কথা বলি, আজকে নতুন প্রজন্মের এই যে ভ্যালু সিস্টেম নাই বা সাকসেসের ইন্ডিকেটর ধরা হচ্ছে সে কত টাকা বানাচ্ছে, তার কয়টা বাড়ি, তার কত ভালো জব, তার পরিবার কত ভালো আছে, এইগুলো যখন সাকসেসের ইন্ডিকেটর হয় তখন আমার বুঝতেই হয় তার মনস্তাত্ত্বিক আপলিফমেন্ট যেটা হওয়ার কথা ছিল হয়নি। এবং ঘুরে ফিরেই আমাকে সেখানে যেতে হচ্ছে যে 75-এর পরে, যেটা এডুকেশন সিস্টেম আমি বাদই দিলাম, আমি সেখানে যাচ্ছি না, কিন্তু 75-এর পরে যখন সামরিক শাসন হয়ে আমাদের ইতিহাসকে ছিঁড়ে ভিড়ে একাকার করা হয়েছে, তখন কিন্তু আমার সেন্স অফ ডিগনিটি আমি হারিয়ে ফেলেছি। সো উই নিড টু গেট ব্যাক টু দ্যাট সেন্স অফ ডিগনিটি, 1। সেকেন্ড হচ্ছে, একটু আগে 5ই জানুয়ারির ইলেকশন নিয়ে এই যে ডিবেটটা হচ্ছিল, আমার কাছে অ্যাজ এ থার্ড পার্সন আমি যখনই আমি মিউচুয়াল টলারেন্সের কথা বলবো, আমার কাছে মনে হয়েছে ট্রু যে যখন একজন পার্থ বললো যে আমি লিস্ট ধরে নিয়ে আসতে পারবো, ফাইন, bring the list and let us have a open discussion. আমি সেটাই বলছি। যেমন আমার কাছে যেটা আমি বলি, আমি হেলথ সেক্টরের, এডুকেশন সেক্টরে কাজ করছি, আমি নিজে হেলথ সেক্টরে দেখেছি, আমি শিওর আপন ভাই হেলথ সেক্টরে প্রচুর কাজ করেছে, এডুকেশন সেক্টরে কাজ করেছে। গত 6 থেকে 7 বছরে এডুকেশন সেক্টর এবং হেলথ সেক্টরে মানুষের হেলথ সিকিং বিহেভিয়ার বেড়েছে পার্সেন্টেজে টোটালি 45%। মেটার্নাল হেলথের মেটার্নাল ডেথ রেট হ্যাজ ড্রপড, পভার্টি লেভেল হ্যাজ ড্রপড 8%, 31% চলে আসে, যেখানে 2005-06-এ বোধহয় ছিল 45%, এখন 31.5%। আমাদের হেলথ সিকিং বিহেভিয়ারের সাথে সাথে আমাদের টেকনোলজির প্রতি যে অ্যাক্সেস, কালকে একটা ছোট্ট ঘটনা শুনেছি, আমি ওটা বলেই শেষ করি। একটা ছেলে বলেছে 5 বছর আগে তারা ফুপু এসেছিল লন্ডন থেকে পাউন্ড ভাঙাবে, সে সুনামগঞ্জে থাকে, সুনামগঞ্জ থেকে ঢাকায় এসে সে পাউন্ডটা ভাঙিয়ে নিয়ে চলে গেছে। সেই ফুপু আবার 5 বছর পরে এবার রোজা কোরবানি ঈদ করতে এসেছে, এবং ওখানে ওরা এটিএম কার্ডে টাকা ভাঙিয়েছে, পাউন্ড ভাঙিয়েছে। আমাদের টেকনোলজির প্রতি যে অ্যাক্সেসটা হয়েছে, দেশ এগিয়েছে, হেলথ সিকিং বিহেভিয়ার মানুষের বেড়েছে, মানুষের হেলথ অ্যাওয়ারনেস বেড়েছে, মেটার্নাল ডেথ ড্রপ করেছে, চাইল্ড হেলথের নিউট্রিশন বেড়েছে, সবকিছু হয়েছে, ইন্ডিকেটরস আর দেয়ার। কিন্তু বেসিক জায়গায় যখন পলিটিক্যাল ডিবেটগুলো হচ্ছে আমাদের একেবারে 71 সালের পর থেকেই, হ্যাঁ, কারণ আমরা পলিটিক্যাল ডিবেটই পলিটিক্যাল ভ্যালুজের জায়গায় অনেক ধরনের দ্বিধা বিভক্তি আছে বলেই ডিবেটটা আছে, বাট ডিবেটটা থাকতে পারে। আমার কথা হচ্ছে ডিবেটের জায়গায় উই হ্যাভ টু বি ওপেন, এবং একটা কমন জায়গায় উই হ্যাভ টু কাম টু দ্যান এগ্রিমেন্ট যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
যেই 4টা স্তম্ভ ছিল ওই 4টা স্তম্ভ দিয়েই আমাদেরকে এগোতে হবে। This is what I- জি, আমাদের আলোচনা একেবারে শেষ না, না, পর্যায়ে। আমার একটু আপনার সুযোগ দিতেই হবে, 10 দরকার seconds। বাড়ে না। হ্যাঁ, 10 সেকেন্ডস। আমি একটু ক্লিয়ার করে বলি, বঙ্গবন্ধুর সাথে অন্য কারো নাম বা আমি কম্পেয়ার করি নাই, বাট এমন একটা পর্যায়ে উঠে না যে বঙ্গবন্ধুর নাম বলার পর পজ দিয়ে দিতে হবে, কারণ তারপর তাজউদ্দিন সাহেবেরও নাম বলা যায়, অনেকের নামই বলা যায়। বাট এটা তাজউদ্দিন সাহেবের মেয়ে যে ফ্রাস্ট্রেশনে যে বইটা লিখেছিল, যে স্বাধীনতা যুদ্ধকে অনেকে মিলেই কিন্তু করেছে অনেক কিছু, তো এটাও মাথায় রাখতে হবে, দ্যাট ইউ ডোন্ট পুট ওয়ার্ডস ইন আওয়ার মাউথ। না, কেউ মানা করেনি, আপনি বারবার রিপিট করছেন কারণ আপনি কি সন্দেহ হচ্ছে নাকি এই ব্যাপারটা। সেকেন্ড কথা হলো, আমাদের পলিটিক্সে প্রত্যেকটা আলাপে ঘুরে ফিরে শুধু প্রশংসা। পার্লামেন্টে গেলেও 12 মিনিটের বক্তব্যে প্রথম থেকে প্রধানমন্ত্রীকে জননী এই ট্রেন্ডটা একটু বাদ দিয়ে দিতে হবে। কখনো মা বানানো, কখনো এটা বানানো, কখনো এইখান থেকে বের হয়ে আসতে হবে, যেটা আমাদের আগের জেনারেশনের মধ্যে প্রচন্ড ভাবে দেখা যায়। পীর আউলিয়া বানানো পার্লামেন্টে বসে অনেক বেশি। যে ঢালাও ভাবে আপনি বেহায়া ডাকলেন, না, আমি ঢাকা দিয়ে নাই, আমি 153 জনকে দেখেছি। হ্যাঁ, 100%। ওটা খুব একটা ভালো কালচার। ওইটা অন্য কথা, ওইটা অন্য জি, কথা। ধন্যবাদ, আপনি তো ইলেকশন ধন্যবাদ সবাইকে আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কোনো অসুবিধা নেই, রাশিক রহমান, কোনো নিশ্চয়ই অসুবিধা আমরা নেই। আইটি কথা আগামী কোনো একটা আলোচনায় আমরা এগুলো নিয়ে আমরা আবার এগিয়ে যেতে করতেই পারবো, পারেন। কন্টিনিউ করতে পারবো। দর্শক,